তো আর ম্যারিডের কোনো অপশনই আসছে না। আর ইনফ্যান্টের ক্ষেত্রে সেম, ম্যারিড এবং আনম্যারিড। ও সরি, ইনফ্যান্টের ক্ষেত্রে তো মেল এবং ফিমেল, তাই না? আচ্ছা, সবার তো টাইটেল আপনারা জানেন অলরেডি, কাদের জন্য কোন টাইটেল ইউজ করা হয় এটা তো জানেন। মেল অ্যাডাল্টের জন্য মিস্টার, ফিমেল অ্যাডাল্টের জন্য এমআরএস, ম্যারিডের জন্য এমআরএস, আনম্যারিডের জন্য এমএস, আর এমএসটিআর কার জন্য ইউজ করা হয়? মেল চাইল্ডের জন্য, আর ফিমেল চাইল্ডের জন্য এমআইডব্লিউএস। ওকে, এগুলো তো জানার কথা। আর এজ লিমিটটা তো জানেন, 0 থেকে 2 এর নিচ পর্যন্ত, তারপর 2 থেকে 11 পর্যন্ত, আর 11 থেকে 12 থেকে আমাদের চাইল্ড সাধারণত কত? 2 থেকে 11 পর্যন্ত, তাই না? ঢাকা 105, ঢাকা 105 আপনার যদি বর্ডার দিয়ে কেউ পাস হন তাহলে আপনাদেরকে ট্রাভেল ট্যাক্স দিতে হয় না? সোনালী ব্যাংকের এই চালানের মাধ্যমে বা সোনালী ব্যাংকে গিয়ে ট্রাভেল ট্যাক্স দিতে হয়, কিন্তু বর্ডার দিয়ে ক্রস করেন আর এদিক দিয়ে ক্রস করেন। এই ট্রাভেল ট্যাক্সটা আপনি যখন এয়ারলাইন্সে যাবেন তখন এই ট্যাক্সটা ওরা নিয়ে নেয়, এটাকে ওরা এই ট্যাক্স আকারে নাই, ওই ট্যাক্সটার নাম দিয়ে রাখা হয় ইউটি। ইউটি মানে হলো ট্রাভেল ট্যাক্স। বাংলাদেশ থেকে অনওয়ার্ড যে ফ্লাইটগুলোতে ওই ট্যাক্স প্রিন্ট আউট করে দেখবেন ইউটি ট্যাক্সটা আসবে, মাস্ট বি থাকে ইউটি ট্যাক্সটা না ওরা ট্যাক্সের ভিতরে থাকে তো ওরা আপনারা দেখতে পাবেন না, বাট ব্রেকডাউন করলে বুঝবেন ও ইউটি ট্যাক্স তো নিয়েছে। চাইল্ডের বয়স হচ্ছে 2 থেকে 11 বছর। ঢাকা অনওয়ার্ড ফ্লাইট মানে ঢাকা থেকে যে ফ্লাইটগুলো যাচ্ছে, মনে করেন ডিএক্সপি থেকে ঢাকা আসতেছে, কি ট্রাভেল ট্যাক্স দিয়ে দিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে? না, যারা যাচ্ছে তাদেরকে দিতে হবে। তো ডিউটি ট্যাক্সের ক্ষেত্রে সেটা আলাদা, আমি এই ট্যাক্স নিয়ে আলোচনা করতেছি। ডিউটি ট্যাক্সের ক্ষেত্রে চাইল্ডের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 2 থেকে 4 বছর এবং 5 থেকে 11 বছর। চাইল্ডটাকে 2 ভাগে করেন, 2 থেকে 4, 5 থেকে 11 বছর। মানে এটাকে ভেঙে আমরা এটা দিয়েছি, এটা তো চাইল্ড 2 থেকে 11 চাইল্ড, চাইল্ডকে তারও 2 ভাগে ভাগ করছে, এটা হচ্ছে 2 থেকে 4, 5 থেকে 11। এটা কেন ইয়ে করছি? ঢাকা ওয়ার্ড যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলোতে দেখবেন ডিউটি ট্যাক্স এটার জন্য নিবেই না, ওরা মাফ করে দেবে। ওরা শুধুমাত্র 5 থেকে 11 বছর যারা আছে তাদের জন্য ওই ট্যাক্সটা নিবে। বুঝতে পারছি? তো দেখা যাচ্ছে যদি আপনার ইউটি ট্যাক্সটা যদি মানে কমে যায় 2 থেকে 4 বছরের জন্য, তাহলে সব চাইল্ডের ফেয়ার কি সেম থাকতেছে? সেম থাকতেছে না, একটা চাইল্ডের ফেয়ারটা কমে যাচ্ছে যার বয়সটা 2 থেকে 4 এর মধ্যে। আমি কি বুঝাতে পারছি? তো যদি আপনার ডিউটি ট্যাক্স একটা অ্যাডাল্টের জন্য যদি 4000 টাকা হয়, ধরে নেন একটা অ্যাডাল্টের ডিউটি ট্যাক্স ঢাকা থেকে যাবে 4000 টাকা ডিউটি ট্যাক্স দিতে হবে। চাইল্ডের জন্য যার বয়স 5 থেকে 11 ওকে দিতে হবে তার 50%। মানে ডিউটি ট্যাক্স অ্যাডাল্টের জন্য যদি 4000 টাকা হয়, চাইল্ড 5 থেকে 11 বছর যার তাকে দিতে হবে তার 50%, মানে 2000 টাকা। আর 2 থেকে 4 বছর যে চাইল্ডটা তাকে দিতে হবে কত? 0 টাকা। আপনি যদি এইরকম একটা সেগমেন্ট ধরেন তাহলে একটা চাইল্ডের জন্য বয়সের ব্যবধানে ডিউটি ট্যাক্স মকুব করার জন্য 2000 টাকা ফেয়ার কমে যাচ্ছে। এটা কিন্তু বর্তমান মার্কেটে কিন্তু বিশাল বিষয়। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, অনেক এজেন্সি আপনাকে এই কথা বলবেই না, ওই আপনাকে ওই যে মানে ইউটি নিয়েই আপনাকে সমান সমান 0 টাকায় ডিসকাউন্ট, মানে সব ডিসকাউন্টে 0 প্রফিটে আপনাকে দিয়ে দিয়েছে, কিন্তু না, ওকে ইউটি ট্যাক্স ঠিকই বের করে দিয়েছে। ওকে, আচ্ছা, 2 থেকে 4 বছরের জন্য ইউটি ট্যাক্স লাগে না, 5 বছরের নিচে যারা তাদের জন্য ইউটি ট্যাক্স মাফ। ইনফ্যান্টের জন্য তো প্রশ্নই আসে না, মানে 5 বছরের নিচে, তাই তো? 5 বছরের নিচে, 5 বছর হলে ইউটি ট্যাক্স নিবে শুধুমাত্র ঢাকা অনওয়ার্ড ফ্লাইট, ঢাকা থেকে যারা দেশের বাইরে যাচ্ছে তাদের জন্য। ওকে, বুঝতে পারছেন? তাহলে চাইল্ডের একটা ইয়া বের করা যাবে। আচ্ছা, আর ফেয়ারের দিক দিয়ে পার্থক্যটা কোথায়? চাইল্ড কত পার্সেন্ট ফেয়ার দিতে হয়? এই পাশে কিছু লেখা আছে 75%। অ্যাডাল্টের ক্ষেত্রে 100%
ফেয়ার দিতে হবে, চাইল্ডের ক্ষেত্রে 75% দিতে হবে, আর ইনফ্যান্টের ক্ষেত্রে অনলি 10% ভাড়া দিলেই হবে। চাইল্ড এবং আপনার অ্যাডাল্ট সেম ক্যাটাগরির সিট পাবে, সেম ক্যাটাগরির ব্যাগেজ ফ্যাসিলিটি পাবে। এটা কি স্যার অ্যামাডিউস সফটওয়্যার ইউজ করে না, যে কোনো সফটওয়্যারের বেলায়? মানে জিডিএস, মানে জিডিএসটা কি সেটা তো জানেন, গত ক্লাসে ছিলেন না, তার আগে জিডিএস ছিল। মানে জিডিএস কেন ইউজ করি আমরা? টিকিট কাটার জন্য। টিকিট কাটার জন্য। কয়টা জিডিএস সিস্টেম আছে পৃথিবীতে? তিনটার জন্য ফেয়ার যদি 3 রকমের হয়, তাহলে কি ওই 3টা কোম্পানি কিনতে পারবে বাজারে? যে যারটা লয় সেই তো কিনতে পারবে। মানে ভেরি কমন না, 3টা ফেয়ার সেম, সব কিছু সেম। কি বুঝাতে পারছি? কোনটা? ওটা অবশ্যই। আমরা তো সবসময় এয়ারলাইন্সের রুলস নিয়েই তো কথা বলি। জিডিএস তো একটা থার্ড পার্টির মাধ্যম, ওর মাধ্যমে আমরা খালি বুকিং করি বা সার্ভিসগুলো ইনশিওর করি, এছাড়া তো আর ওর কিছুই নেই। আমরা যখন রিজিস্ট্রেটিভ ফান্ডের চিন্তা ভাবনা করি তখন কি জিডিএস এর রুলস যেগুলো দেখায় ওগুলো তো এয়ারলাইন্সের রুলস। এয়ারলাইন্সের প্রোডাক্ট তারা ওদের প্ল্যাটফর্মে সেল করতেছে বা ওদের থ্রুতে সেল হচ্ছে, ওদের তো নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, ওদের প্রোডাক্ট খেলে ওই সফটওয়্যারটা। স্যার প্রোডাক্টটা ছিল মেইনলি এই রিলেটেড কিছু প্রফিট ছিল আগে, তখন ওই যে 2 থেকে 4 বছর বা 5 নিচে এই বিষয়টা আলাপ করছিলাম। সমস্যা নেই। মানে আমি যেই টপিকগুলো সব আলোচনা করব নেক্সট স্যার সব যে সেম টপিক আলোচনা করবে বিষয়টা তো এমন না হতে পারে। টপিক একটা বিষয়ে কথা বলতে আমি চাইলে এটা তো স্কিপও করে যেতে পারতাম, এটা নিয়ে তো আহামরি আপনারা হয়তো বা কাজ করতে করতে একটা সময় জানতে পারতেন, কিন্তু আমার মাথায় এটা আসছে যেহেতু আপনি আরেকটা জিডিএস মানে শিখে আসছেন, সেহেতু আমি মনে করি যে আর একটু মানে এক্সট্রা কিছু দিতে পারলে ভালো। যদি সেম বা হচ্ছে কম দেয় তাহলে ধরো করতেন। আপনি কি জানতেন? ভেরি গুড, আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে তো আরো ভালো। হ্যাঁ, ওকে। আমরা যেই রকম গ্যালিলিওতে আমরা 3টে কিন্তু আলাদা আলাদা এন্ট্রি দিতাম, আলাদা আলাদা এন্ট্রি দিতাম না, চাইল্ডের জন্য একটা, ইনফ্যান্টের জন্য একটা, আর অ্যাডাল্টের জন্য আলাদা নেম পাস করতাম। কিন্তু আমাদের অ্যামাডিউস একটু স্মার্ট। কথা প্রসঙ্গে যে বিষয়টা গতকাল বলছিলাম, একটা অ্যাডাল্ট শুধুমাত্র একটা ইনফ্যান্টকেই ক্যারি করতে পারবে, 2টা ইনফ্যান্ট কিন্তু ক্যারি করতে পারবে না কোনোভাবেই না। স্যার ওরা যদি কুইন হয়ে থাকে এবং একজন গার্ডিয়ান মানে মা যদি নিয়ে যায় সেক্ষেত্রে কি করবে? ওই ক্ষেত্রে এয়ারলাইন্সের সাথে যে বার্গেনিং করবে, ফাইট করবে। এয়ারলাইন্স যদি ছাড়ে, এয়ারলাইন্সের সাথে ওটা করসপন্ডিং করে সলভ করে নিতে হবে। এয়ারলাইন্স যদি পারমিশন দেয়, হ্যাঁ এয়ারলাইন্স যদি পারমিশন দেয়, কাস্টমার কেয়ার আছে, এসপিও থাকে। এসপিও বোঝেন? প্রত্যেকটা বড় বড় এজেন্সির জন্য এয়ারলাইন্সের এক একটা স্টাফ অ্যাসাইন করা থাকে, যেটাকে আমাদের ভাষায় এসপিও বলি। হ্যাঁ, তো ওনাকে ফোন দিবেন, উনি আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে। আমি এমিরেটসের আমার এখন প্রবলেম হলে আমি তো এমিরেটসের হটলাইনে ফোন দিলে 20 মিনিট লাগবে ফোন পিক করতে। আমি ডিরেক্ট আমাদের একটা এসপিও আছে, ওনাকে আমি ফোন দিতে পারবো, উনি আমার ফোন পিক করবে। ওকে, আচ্ছা কি জানি বলতে চাইলাম, ভুলে গেছি। একটা অ্যাডাল্ট কিন্তু একটা ইনফ্যান্টই ক্যারি করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের আরেকটা স্ট্যান্ডার্ড রুলস বলতে চাই, সেটা হচ্ছে যে ডগস মানে আপনি যখন নাম পাস করবেন, আপনারা কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে নাম পাস করলেই আপনার কিন্তু পিএনআর তৈরি হয়ে যাবে। এলোমেলো অগোছালোভাবেও আগে অ্যাডাল্ট বাবার নাম না দিয়ে মায়ের নাম দিলেন, চাইল্ডের নাম দিয়ে ইনফ্যান্ট দিলেন। আমার মনে হয় সেবারে মানে গ্যালিলিওতে আটকাই। হ্যাঁ, সামনে আসেন। আমি কি বোঝাতে পারছি? পিএনআর কিন্তু আপনার হয়ে যাবে। ইন্টারন্যাশনাল একটা রুলস আছে নেম পাসিং এর ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল একটা রুলস আছে। সেটা হচ্ছে যদি আপনার একটা ফ্যামিলি হয়, একটা অ্যাডাল্ট বাবা আছে, মা আছে, একটা চাইল্ড আছে, একটা ইনফ্যান্ট আছে, মনোযোগ দিয়ে শুনবেন। একটা ফ্যামিলি, একটা বাবা মা বাচ্চা আছে এবং একটা শিশু বা ইনফ্যান্ট আছে।
এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে নামটা ইনসার্ট করবেন সেটা হচ্ছে মায়ের নাম। ঠিক আছে, মায়ের নামটা আগে ইনসার্ট করবেন, তারপর ওই ইনফ্যান্টের নামটা ইনসার্ট করবেন। ফার্স্ট মায়েরটা, সেকেন্ডে হচ্ছে ইনফ্যান্ট, 3 নম্বরে থার্ড হচ্ছে বাবার নাম, তারপরে চাইল্ডের নাম। চাইল্ড যদি 2টা থাকে তাহলে পরপর বাবার পরে 2টা নাম লিখে দেন। এটা হচ্ছে এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা যদি ফলো না করেন পিএনআর হবে না, ইস্যু হবে না, বিষয়টা কিন্তু এমন না, হবে, কিন্তু এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যদি সেম ক্যাটাগরিতে যদি 2টা ফ্যামিলি একসাথে করেন তাহলে কি হবে? যদি সেম ক্যাটাগরিতে F1 মানে ফার্স্ট ফ্যামিলি ফাদার 1, M1 ফার্স্ট ফ্যামিলি মাদার, চাইল্ড 1 ফার্স্ট ফ্যামিলি চাইল্ড, ইনফ্যান্ট 1 ফার্স্ট ফ্যামিলি ইনফ্যান্ট, ফাদার 2, M2 চাইল্ড 2, ইনফ্যান্ট 2। 2টা ফ্যামিলি কয়জন এখানে সদস্য? 8 জন। আমাদের সিট করতে হবে কয়টা? 6টা। ইনফ্যান্টের জন্য লাগে না। তাহলে আমি যদি এই পুরোটা যদি এক পিয়ানের করতে চাই তাহলে আমার কি হবে? কি ফলো করব আমরা? কোন একটা ফ্যামিলি আগে তারপর আরেকটা ফ্যামিলি। ভাইয়া বলতেছে যে একটা ফ্যামিলি একটা অ্যাসাইন করব, M1, তারপর হচ্ছে ইনফ্যান্ট 1, ফাদার 1, চাইল্ড 1। এটা বলতেছে পরেরটা না, এটা রং কনসেপ্ট, এটা হবে না। দেন আপনি বলবেন আপনাকে সবসময় ফলো করতে হবে যে ফার্স্ট হচ্ছে M1 বা M2 যেটাই দেন না কেন, তারপর এর সাথে ইনফ্যান্টটা দিয়ে দিবেন, এরপরে M2, এরপরে I2, মানে মা ইনফ্যান্ট, মা ইনফ্যান্ট। এরপরে ফার্স্ট যে মা ইনফ্যান্ট যেটা আছে ওর ফ্যামিলি এখন চিন্তা করে ফাদার 1 চাইল্ড 1, ফাদার 1 চাইল্ড 1। এখানে যেটা দিয়েছিলাম এখন এটা আমি সিরিয়াল এখানে দিয়ে দিই, এখানে যেটা দিয়েছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিব, ফাদার 2 চাইল্ড 2। এটা একটা হ্যাঁ শিওর পারবো না কেন। একটা ফ্যামিলি যদি হয় মা ইনফ্যান্ট বাবা চাইল্ড, ঠিক আছে? আমি আবারও বলতেছি এটা ইন্টারন্যাশনাল একটা রুলস, এটা ব্যালেন্স করলে প্রবলেম হয় না কোথাও একটা ব্যালেন্স থেকে। হ্যাঁ, স্পিড পিএনের ক্ষেত্রে হয়তো বা 1000 একটা সিনিয়র আসতে যাবে। তো এটা হচ্ছে 2টা ফ্যামিলি যদি একসাথে হয় তাহলে কি এক পিএনের মধ্যেই 6টা নাম ইনসার্ট করতে হবে। আপনাকে ফার্স্ট ফ্যামিলির মনে করেন মায়ের নাম দিলেন, ইনফ্যান্ট দিলেন, তারপর কি হিসাবে কি আসার কথা? বাবার নাম না, আসবে না। দ্বিতীয় ফ্যামিলির মাকে নিয়ে আসেন, ইনফ্যান্ট দেন, মানে মা ইনফ্যান্ট, মা ইনফ্যান্ট, ইনফ্যান্টের ঝামেলাগুলো আগে ক্লজ, ঠিক আছে? দেন ফার্স্ট ফ্যামিলির বাবা চাই, সেকেন্ড ফ্যামিলির বাবা চাই। আচ্ছা, পাসপোর্টে লাস্ট নেম কি নামে থাকে? লাস্ট নেম ইয়েস। আচ্ছা, এটা আজকে আমি আমার পার্সোনাল ইয়েটা ইউজ করতেছি, অ্যামাডিউস। ওকে, ইগনোর করবো কিভাবে? আচ্ছা, আমি এখানে অ্যাডাল্টের নাম পাস করার নিয়ম হচ্ছে NN1। NN1, তারপর কি লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর কি টাইটেল। বুঝতে পারছি? এটা গ্যালিলিওতে কি দিয়েছিলেন? এন ডট। এইটুকু দিয়েছিলেন গ্যালিলিওতে। অ্যামাডিউসে দিলেন হচ্ছে NN1। ইয়েস, সবসময় NN1। বাকিটা সেম। সমস্যা নেই, স্পেস দিলেও হবে, না দিলেও হবে। ওকে, স্পেস দিলে দেখতে ভালো লাগে আর কি।
তাহলে আমরা একটা নাম দিই NM1 হোসেন MD শাহরিয়ার। হয়েছে? ভেরি ইজি। স্যার আমি উপরে যখন স্পেস দিচ্ছি আমি নিচে তখন স্পেস আসতেছে তাই তো? আমি উপরে স্পেস না দিলে কি স্পেস আসতো না? এগুলো প্র্যাকটিস ক্লাসে এসে প্র্যাকটিস করে দেখেন কি আসে। এগুলো তো ম্যান্ডেটরি ইস্যু না। স্যার NM1 এর পরে কি ডট আছে? না, NM1 লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম টাইটেল। আচ্ছা, এরপরে হচ্ছে NM1 আপনি এটা বলতেছিলেন স্পেস না দিলে কি হয়? স্পেস না দিলে স্পেস আসে নেই, সমস্যা নেই। ওকে, আর সবচেয়ে সুন্দর বিষয় হলো যে একটু সেপারেট করে দিলে দেখতেও ভালো লাগে, এও হয় না। ওকে, এখন কথা হচ্ছে যে দেখেন অ্যামাডিউসের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যত এন্ট্রি দিচ্ছেন অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যায় দেখবেন একদম রিফ্রেশ হয়ে সামনে চলে আসতেছে। গ্যালিলিতে কি হয়, এক স্টেশনে আমরা এন্ট্রি দিয়ে আরেক স্টেশনে আমাদের সেভ হয়। অ্যামাডিউসে কিন্তু সুন্দর একটার মধ্যে হচ্ছে। অনেকগুলো কাজ করে ফেলছেন এর মাঝে, আপনাকে তো কোন অংশটুকু সেভ হয়ে আছে সেটা তো বের করতে হবে। জাস্ট আরটি দিবেন, সব মানে রিফ্রেশ করে যতটুকু সেভ আছে ততটুকু দেখাবে। আরটি হচ্ছে রিফ্রেশ করতে হয় আরটি দিয়ে। ওকে, এখন কথা হচ্ছে যে সেম জিনিসটাই আমি যদি করি NM1 MSTR, এটা কি করবো আমি? MSTR কেন দায়ী? মেল চাইল্ডের জন্য দায়ী। আমি কি করলাম, চাইল্ডের নাম কিভাবে গ্যালিলিও তার চাইল্ডের নাম কিভাবে দিয়েছেন? সেম n ডট লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম এভাবে তো দিয়েছেন না? MSTR ডিসপ্লে P-C09 এভাবে তো দিয়েছি। অ্যামাডিউসের জিনিসটা একটু NM1 এটার জন্য, তারপর কি লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম, টাইটেলের জায়গায় থাকবে MSTR, কোনো সমস্যা নাই। এরপরে আপনাকে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট CSD চিলড্রেন, তারপর চিলড্রেনের ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, বুঝতে পারছি? টাইটেল পর্যন্ত সেম, নিচে আছে CSD, এই যে দেখেন CSD স্ল্যাশ 1 জানুয়ারি 19। চাইল্ডের বয়সটা আমি দিয়ে দিয়েছি। আর নিয়ে চাইল্ড হলে কি হবে? এই জায়গায় শুধু চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ হবে? আর কোথাও চেঞ্জ হবে? ইয়েতে কিন্তু আমরা চাইল্ডের ক্ষেত্রে এজ দিচ্ছি, আর ইনফ্যান্টের ক্ষেত্রে ডেট অফ বার্থ দিচ্ছি। এই জায়গায় চাইল্ডের ক্ষেত্রে এজ দিয়েছে, ইনফ্যান্টের ক্ষেত্রে দিয়েছে আমি দিছে চাইল্ড এভাবে পাস করতে হয়। ওই সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেট করে নিবে ওর বয়সটা। আমি দিছে একটু স্মার্ট না? 1 জানুয়ারি 19। আচ্ছা, গ্যালিলিওতে হইল কি সব নামগুলো ইনসার্ট দিলেন, আইটিনারি করলেন, পিএনআর করলেন, সবগুলো না কেমন জানি কিছু কিছু আছে ডিআর এর মধ্যে থাকে, কিছু আছে ডিএল এর মধ্যে থাকে, কিছু আছে এফএফ এর মধ্যে থাকে, সবগুলো আলাদা আলাদা পোরশন, কিছু আছে ওএস এর মধ্যে থাকে, কিছু আছে এসএসআর এর মধ্যে থাকে, এরকম আলাদা আলাদা পোরশন না? ওই চেঞ্জ করতে গেলে বা ইয়ে করতে গেলে একটু ইয়ে হয় না? আচ্ছা, অ্যামাডিউসের সুবিধা হচ্ছে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সিরিয়াল নাম্বার থাকে, প্রতিটা বিষয়ে আলাদা আলাদা সিরিয়াল। দেখেন 3টা নাম ইনসার্ট করছি না, এই 1 2 3, এরপরে যদি আমি আইটিনারি একটা ধরি দেখবেন ওই আইটিনারির সিরিয়াল নাম্বার 4 দিয়েছে,
এরপর যদি আরো কিছু ইনসার্ট করি দেখবেন ওগুলো আলাদা আলাদা সিরিয়াল নাম্বার দিয়েছে, প্রতিটা বিষয়ের সিরিয়াল নাম্বার আলাদা দেয়। তাহলে এখানে একটা খুব সুন্দর একটা সুবিধা আছে। কি সুবিধা? কোনো লাইনটা যদি আমাকে ডিলিট করতে হয় বা মডিফাই করতে হয় তখন খুব সুন্দর করে ওটা আমি সরাই ফেলতে পারবো। যেমন দেখেন এখানে একটা অ্যাডাল্টের নাম দিয়েছে ছেলে, একটা মেয়ে আর একটা চাইল্ডের নাম দিয়েছি, তাই না? আমি যদি চাই এই যে মেয়ে যেটা দিয়েছি সেটাকে আমি ক্যান্সেল করে দিব, XE2 মানে 2 নম্বর লাইনটা সরাও, ক্যান্সেল করে দিলাম। XE2 XE লাইন নাম্বার XE এখন লাইন নাম্বারটা দিবে, এটা হচ্ছে লাইন। XE টা হচ্ছে স্যার ভেরিয়েবল আর 2 টা হচ্ছে স্যার চেঞ্জ হবে। যদি কোনো কিছু ক্যান্সেল করতে হইতো আমরা মানে গ্যালিলিওতে কি এন্ট্রি দিতাম, শুধু X দিতাম, কিন্তু PNR হওয়ার আগে শুধু X দিতাম। এরপরে কি থাকে? ইনফ্যান্ট। এটা স্যার ক্যান্সেল হবে। জি, মানে যে এন্ট্রিটা ক্যান্সেল করতে চাই সেটা যে লাইনটা ক্যান্সেল করতে চাই, দেখেন আমি মাদার যে নামটা একটা মেয়ের নাম ছিল আছে, ওটা আউট হয়ে গেছে, কারণ 3 নাম্বারটা 2 নাম্বারে চলে আসছে। আচ্ছা, আর ইনফ্যান্টের ক্ষেত্রে যেহেতু ইনফ্যান্ট একটা অ্যাডাল্ট ছাড়া কিন্তু যাইতে পারে না, সেহেতু অ্যামাডিউস হচ্ছে ইনফ্যান্টের নাম ইন্ডিভিজুয়াল ভাবে দিতে পারবেন না, অ্যাডাল্টের নামের সাথে ইনফ্যান্টের নাম আপনাকে যুক্ত করে দিতে হবে। আমি কি বুঝাতে পারছি? দেখেন NM1 শারমিন আক্তার, ইনি হচ্ছে একটা মহিলা অ্যাডাল্ট। ওকে, এই পর্যন্ত তো ইনার এন্ট্রি, এতে তো কোনো ডাউট নেই। আর ইনফ্যান্টের ক্ষেত্রে INF লিখতে হবে আপনাকে, INF, দেখেন INF লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম স্ল্যাশ ডেট অফ বার্থ। লাস্ট নেম ধরেন ইসলাম MD নাবি, ওকে, স্ল্যাশ 1 জানুয়ারি 24। যদি ইনফ্যান্ট থাকে ওটা মাদারের সাথে, মাদারের সাথে বা অ্যাডাল্টের সাথে, অনেক সময় মা নাও থাকতে পারে, বাবার সঙ্গে যাইতে পারে, অ্যাডাল্টের সাথে ওটা আপনাকে দিয়ে দিতে হবে। মা থাকলে ম্যান্ডেটরি মায়ের সাথে দিবেন, এটা গুড প্র্যাকটিস। আমি কি বুঝাতে পারছি? এটা কি লিখে দিতে হবে হোয়াইট বোর্ডে? জি স্যার। চাইল্ডটা কি লিখছিলাম? NM1 mother last name, okay, mother first name, okay, mother title, ঠিক আছে, INF, ঠিক আছে, infant last name, infant first name, সমস্যা? ডেট অফ বার্থ, অবশ্যই ইনফ্যান্ট, ইনফ্যান্ট ডেট অফ বার্থ। বুঝতে সমস্যা? এখানে কি লিখছি? মাদার লাস্ট নেম, মায়ের নামটা আগে এই পর্যন্ত রাইট ভাবে লিখেন, তারপর মায়ের পেটের মধ্যে ওনার নামটা ঢুকে দেবেন, আর ব্র্যাকেট দিয়ে INF দিয়ে, INF এর পরে কিন্তু স্ল্যাশ স্যার যদি ইয়া হয় মানে মেল হয় বা এটা দিতে হয়। এগুলো খুব একটা ঝামেলা করবে না, স্মার্ট নিয়ে নিবে, কিন্তু পিলার দেখতে সুন্দর লাগে আর কি। এটা তো ভালো স্যার এরপরে একটু সাজানো মাদার লাস্ট নেমের পরে মাদার ফার্স্ট নেম, মাদার টাইটেল মা পর্যন্ত ঠিক রাখেন, মায়ের যেটা নর্মাল এন্ট্রি অ্যাজ পার রুলস ওটা ঠিক রাখেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে INF দিয়ে লাস্ট নেম স্ল্যাশ ফার্স্ট নেম স্ল্যাশ ডেট অফ বার্থ ইনফ্যান্ট। এখানে ইনফ্যান্টের কোনো স্পেস দেন, ভালো লাগে দেখতে। ইনফ্যান্টের টাইটেল দরকার নেই, চাইল্ডের টাইটেলটা তো দিয়েছি, এই যে চাইল্ডেরটা তো দিয়েছিলাম। কোনো সমস্যা? বুঝতে কোনো প্রবলেম?
একটা পেনার যখন হয়ে যাবে তখন চাইলে কি মানে ওই ওই টিকিটটা আরেকটু বেশি দামে আরেকজনের কাছে সেল করে ওর নামটা চেঞ্জ করে আরেকজনের নাম দেওয়া যায় না? ভাইয়া আপনার কি মতামত? আপনার কাছে আমি 50,000 সেল করছি, একটু পরে ওই ভাইয়াকে পাইছি উনি 60,000 টাকা নিবে, আমি আপনার নাম চেঞ্জ করে ওনার নাম ঢুকে দিচ্ছি, হবে না? সিস্টেমটা রাখা দরকার। এটা কি আছে? এই সিস্টেমটা কি আছে? এটা তো খুবই দরকার। কোনোভাবেই সম্ভব না। অ্যাডাল্টের নেম কোনো মানে আপনার কোনো পিএনআর হওয়ার পরে কোনো নাম চেঞ্জ হবে না। ভুল হইলে আপনার যদি দুই একটা আলফাবেটিক নাম্বার ভুল হয়, এক্ষেত্রে কিছু কিছু এয়ারলাইন্স আছে ওরা জরিমানা নাই নিয়ে ঠিক করে দেয় দু একটা। আবার কিছু কিছু এয়ারলাইন্স আছে বলে যে একটা ভুল তুমি ওই যে এসএসআর মেসেজ দিয়ে দাও, একটা নোট দিয়ে দাও নিচে, মানে অ্যাকুরেট ওটা দিয়ে দাও, আর নতুন যে ডক্স অ্যাকুরেট যে ডক্স ওটা আবার পাস করো, করে আল্লাহ রস্তে আল্লাহ আল্লাহ করো। যদি ইমিগ্রেশন অফিসার সেদিন বউ বাচ্চার সাথে ঝগড়া না করে আসে, আপনি যদি ছেড়ে দেয় ভালো, আর সে যদি আটকায় দেয় আপনি যেতে পারবেন না। ঠিক আছে? সাধারণত একটা ডিজিট হইলে অনেক এয়ারলাইন্স ছেড়ে দেয়, কিন্তু এটা শিওর না। এটা আবার আমি সিঙ্গাপুরের একটা ডিজিট চেঞ্জ করে নিয়েছিলাম $5,500 টাকা দিয়ে, 550 কি না 55 কি $50 দিয়ে। ঠিক আছে? এরকম হয় মাঝে মাঝে, এইরকম মানে মানে গিফট না দিলে নিজের স্কিল ডেভেলপ হয় না। হ্যাঁ, মানে সাবধান থাকা যায় না। আচ্ছা, এখানে নিচে আমি একটু মানে শর্টকাটে কিছু লিখার ট্রাই করছি। ওকে, এটা একটু পড়েন। একটা জিনিস লিখছি যে ইনফ্যান্ট অবশ্যই একজন ইনফ্যান্টের সাথে একজনই। ফার্স্ট একটা ইনফ্যান্ট ফার্স্ট অ্যাডাল্টটাকে ট্র্যাক করবে, ইন্ডিকেট করবে, সেকেন্ড ইনফ্যান্ট সেকেন্ড অ্যাডাল্টটাকে ইন্ডিকেট করবে। আরেকটা জিনিস লিখছি হচ্ছে ইউটি ট্যাক্সের বিষয়টা 2 নম্বর নোট দিয়ে লিখে রাখছি। আর 3 নম্বর নোট দিয়ে লিখে রাখছি আফটার মেকিং এ পিএনআর নেম উইল নট বি চেঞ্জড, অনলি চাইল্ড এজ উইল বি চেঞ্জড। শুধুমাত্র চাইল্ডের বয়স যদি আপনি চেঞ্জ করার দরকার হয় এটা করতে পারবেন, বাকি জিনিস করতে পারবেন না। হ্যাঁ, পিএনআর হওয়ার পরে। ঠিক আছে? আর এটা খুবই বাজে প্র্যাকটিস, চেঞ্জ না করা ভালো। আপনি একবারে ক্যান্সেল করে দিবেন পিএনআর। কখনো একটা পিএনআর মধ্যে কাটাছিড়া করতে যাবেন না। আপনি যদি সুযোগ সুবিধা থাকে, আপনার সিট অ্যাভেলেবেল আছে, আপনার একটা মিস্টেক হতেই পারে, পিএনআর ক্যান্সেল করে দেন না, নতুন করে সব ইনসার্ট করে। অনেক সময় হয় কি দেখা যায় যে মানে ওই যে কাটাছিড়া করলে অনেক সময় দেখবেন যে সেভার মানে জিডিএস আপনি দেখাচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এয়ারলাইন্স সার্ভারে তো হিট করতে হবে। এয়ারলাইন্স যে আপনার বোর্ডিং পাস ওরা কি জিডিএস ইউজ করে? নো, ওটা ওদের সিস্টেম ইউজ করে। ওই সিস্টেম পর্যন্ত তো যাইতে হবে। ওই সিস্টেমে যদি না যায় ওরা কি আপনাকে বোর্ডিং পাস দিবে? কোনোদিনও দিবে না। ঠিক আছে? এই জন্য কাটাছিড়া না করা ভালো। যদি সিট অ্যাভেলেবেল থাকে ছেড়ে দেবেন। এখন কথা হচ্ছে যে অনেকে তো দেখা যায় যে পল্টনে বিশেষ করে হয় যে ওরা আগে সিট ধরে রাখে, পরে কাস্টমার পেয়ে সেল করে, দেন ওদেরকে আবার ওই টিকিটটা ধরে দেয়। এটা কিভাবে সম্ভব? তাই না? এটা কিভাবে হয়? এটা আমিও একটা সময় পল্টন ওই ব্যালেন্সিয়াতে যখন ছিলাম আমিও ভাবতাম এটা কিভাবে হয়, সিস্টেমে নেই। ও হচ্ছে নিচের ক্লাসে কেমন ফেয়ার অফার করতেছে, ওর কাছে ধরা আছে। আমি ও ধরা আছে, ওটা যদি ছাড়ে ও আবার ওটা ধরতে পারবে, এটার কোনো গ্যারান্টি আছে? কিন্তু যারা ওই প্রো হয়ে গিয়েছে, জিডিএস এর দুর্বলতাগুলো পেয়ে গিয়েছে, যারা একটু প্রো লেভেলের, তারা কিছু মানে আনইথিক্যাল কমান্ড জানে। ওরা কি করে, রাতের বেলা রাত 3:30টায় সবাই যখন ঘুমাবে তখন ওরা ওটা ছেড়ে দিবে, সিটটা ক্যান্সেল করবে। করার পরে ওরা অটো কিছু কমান্ড মারা যায়, এই কমান্ডগুলো মেরে চুপ করে বসে থাকবে। শিকারি চলে আসবে, শিকারির হাতে চলে আসবে। যদি ওই এয়ারলাইন্স যদি টিকিটটা ছাড়ার পরে, সিটটা ছেড়ে দেওয়ার পরে আবারও যদি বের করতে চায় বা করে, সাথে সাথে ওর ওখানে আগে হিট করবে, কারণ ও 50 বার কমান্ড অটো সেট করে বসে আছে, তারপর ক্যান্সেল করছে। আমি 50 বার অটো একটা কমান্ড দিলাম, অমুক ক্লাসের অমুক সিট, একটা সিট দিলাম একটা জিডিএস এ, আরেকটা জিডিএস এ আমি সার্চ দিচ্ছি,
সেম ক্যাটাগরি, সেম সিটটা, সেম রুটেই। আমি তো জানি আমি একটা ছেড়ে দিচ্ছি, আরেকটা ধরবো। দেখবেন যে এয়ারলাইন্স যদি ছাড়ে, ও অটোমেটিক ওরটাই আগে ক্যাচ করে নেবে, আর তখন আবার ওর নতুন নামটা ঢুকাই দিবে। আর 100 মানে 100টার মধ্যে 100টাই যে ওরা দিতে পারবে তা না। অনেক সময় এয়ারলাইন্স থেকে ওরা ছেড়ে দেয় না, ও ক্যান্সেল করছে না, এয়ারলাইন্স আর বেরো মানে ওই টিকিটটা ছাড়ে না, ওই সিটটা ছাড়ে না এয়ারলাইন্স থেকে, তখন কিন্তু ওরা আর দিতে পারে না। ওরা যে 100% দিতে পারে তাও কিন্তু না। আমার কথা হচ্ছে স্যার যে অটো মারে ওই কমান্ডটা শিখান, এটা টোটালি আনইথিক্যাল। এই জন্যই দেখবেন যে পল্টনের ম্যাক্সিমাম মানে ওই জিডিএস গুলোতে দেখবেন যে এমিরেটস বাই ব্লক করে দিছে আমাদের। এটা কেন বাবা, তোমাকে ব্লক করছে কেন? তুমি টাকা দিবা, বিজনেস করবা, এমিরেটস তোমাকে ব্লক করবে কেন? তাহলে তো এমিরেটস এর লস। তোমাকে ব্লক করে দিচ্ছে, তোমার আইডিতে আর ইস্যু করতে পারতেছো না তুমি। ওরা এই মিসবিহেভটা করে। যখন এমিরেটস ওদের সফটওয়্যারগুলো তো সব রেকর্ড হয়ে থাকে, যখন একটু বেশি মিসবিহেভ করে ফেলে না, ওরা ট্র্যাক করে এটা কার, এটা নাম্বার কার, এটা নাম্বারটা ব্লক করে দেয়। ওরা আর এমিরেটসের টিকিট করতে পারবে না। একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা আমি দেখেছি পল্টনে থাকা অবস্থায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে পিএনআর যে আমরা 5টা ধাপ, এর মধ্যে একটা ধাপ মনে হয় কালকে একটা ক্লাসে একটা ধাপই পড়ানো হয়েছে, অ্যাভেলেবিলিটি চেক। আর 2 নম্বর ধাপটা আজকে আমরা পড়ালাম। ঠিক আছে, ওখানে সিট ধরাও তো আমরা শিখাইছিলাম, তাই না? আচ্ছা, 3 নম্বর ধাপটা কি? ফন্ট ফিল্ড বা এজেন্সি ইনফরমেশন। ভেরি ইজি, একদম কনস্ট্যান্ট ডাটা, উপরে যেটা লেখা আছে সেটাই। এপি দিবেন, এপি দেওয়ার পর এই যে ভদ্রলোকের মতো এই জিনিসগুলো দিবেন, তাহলে অটোমেটিক নিয়ে নিবে। যদি অলসতা হয়, খালি জাস্ট এপি দিয়ে ইন্টার দিয়ে দিবেন, নিয়ে নিবে। আপনারা কখনো কি দেখেছেন গ্যালিলিওতে p.t ডিসপ্লের পর আর কোনো কিছু না দিলে আর কি নাই না? গ্যালিলিওতে কি p.t ডিসপ্লে, ট্যালেন্ট কর্পোরেশন লিমিটেড, সিটিসি, ফোন নাম্বার, রেফারেন্স, নাম, এসব লিখেন না বিশাল? কখনো কি শুধু p.t দিয়ে ডিসপ্লে দিয়ে দেখেছেন? নাই কিনা? হ্যাঁ, নিবে, বাট প্র্যাকটিস ওসব করবেন না। এখানে যে এরকম এপি দিয়ে ঢাকা, মানে যেখান থেকে যাচ্ছে ওটার একটা কোড দেওয়া হয়, ঢাকা না দিলেও হবে। তারপর আমার কোম্পানির নাম বা আপনার কোম্পানির নাম দিয়ে দিবেন, যে এই কোম্পানি থেকে টিকিটটা বুক হচ্ছে, যারা এটাতে এপি ম্যান্ডেটরি এন্ট্রি হচ্ছে এপি। ওখানে যেমন p.t ডিসপ্লে ম্যান্ডেটরি এন্ট্রি ছিল, এখানে এপি হচ্ছে ম্যান্ডেটরি এন্ট্রি। এরপর ঢাকা, জাস্ট খালি ঢাকা থেকে যাচ্ছে এটা বুঝাচ্ছি, ঢাকা না দিলেও হবে, ওই টিএসসি না দিলেও হবে। যেই এজেন্সি দিয়ে এটা বুকিং হচ্ছে ওই এজেন্সির নাম, সিটিসির পরে ফোন নাম্বার, আর রেফারেন্সে ওই অফিসারের নামটা যে বুক করতেছে। ওকে, কাস্টমার নাম আবার দিয়ে দিয়েন না রেফারেন্সে। এরপরে এটা একদম ইজি, এই শিটটা পাবেন, চেয়ে নেন, দিবে। হয়তো তারা একটু ব্যস্ত থাকে, দিবে। এই 2 দিন ক্লাস চলে তো খুব ব্যস্ত থাকে, কালকে দেখবেন আমার ফ্রি। হ্যাঁ, আচ্ছা। সিটিসি, ফোন নাম্বার, রেফারেন্স, এটা কিন্তু এজেন্সি ইনফরমেশন, নট কাস্টমার ইনফরমেশন। এটা এজেন্সির ফোন নাম্বার, নট কাস্টমার ফোন নাম্বার। কাস্টমার ফোন নাম্বার ফিল্ড তো পরের হিসাব। আচ্ছা, এরপরে আমরা কি দিতাম? টিকিটিং ইনফরমেশন বা টিকিটিং টাইম টেবিল, যে যেটাই বলেন না কেন, 4 নাম্বার ধাপে। এটা আমরা যখন গ্যালিলিওতে করছি তখন কি দিতাম? p.t ডিসপ্লে, তাই না? এটা এমআরডিসিও দিতে হয়, টিকে ওকে। ওটা বোঝেন নাই? ও, গ্যালিলিওতে ওই আপনার ওই একটা টাইম লিমিট দেয় না, দেখেন না? ওই প্রত্যেকটা প্র্যাকটিস ক্লাসে এসে একটা করে ইনসার্ট করবেন, আর বাম পাশে নোটিশ করবেন কোথায় চেঞ্জ হচ্ছে, একটা ছবি তুলবেন, আবার একটা ইনসার্ট করবেন, আবার মিলাবেন এই ছবির সাথে কোথায় চেঞ্জ হইল। ঠিক আছে, টিকিটিং টাইম টেবিল ওয়ান টাইপ অফ ওই লাস্ট টিকিটিং টাইমের মতো। ওকে, ওই ফিচারটা এখানে ইয়া হয়, এটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু। এটা ওয়ান টাইপ অফ ম্যান্ডেটরি এন্ট্রি। টিকিটিং টাইম টেবিল হয়তো ক্রিয়েট করতে এটা হেল্প করে,
এটা তো আপনি বলতে পারতেছেন না এটা দিলেই যে আপনার পিএনআর হয়ে যায় তা তো না, এটা একটা ম্যান্ডেটরি এন্ট্রি হিসেবে ওরা অ্যাসাইন করা। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এই দুটা তো হোয়াইট বোর্ডে লিখলাম না, প্রবলেম। ঠিক আছে এগুলো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে রিসিভ। রিসিভ কিভাবে করবেন গ্যালিলিওতে? আর ডট ওই যে যেখানে রেফারেন্স যে নামটা দিয়েছে ওই নাম পুরোটা দিবেন, দুইটা অক্ষর দিবেন, নামে একটা অক্ষর দিবেন, ঠিক আছে? যেটাই দিবেন সেটাই কাজ করবে। আর ওটার সাথে মিল না রেখেও যদি দেন আর ডট আর ডিসপ্লে, তারপর কাজ করবে, ঠিক আছে? কিন্তু গুড প্র্যাকটিস সবসময় ওই রেফারেন্স যে নামটা ওই নামগুলো ইউজ করে। আর এখানে হচ্ছে আপনার রিসিভ করতে হবে আরএফ, এটা হচ্ছে ম্যান্ডেটরি এন্ট্রি। আর এরপর হচ্ছে রেফারেন্সের যে নামটা দিল সেই নামটা। আর পুরো নামটা যদি ইচ্ছে না করলে দুইটা দেন, তিনটা দেন বা একটা দেন। আরেকটা হচ্ছে স্যার ম্যান্ডেটরি। আরএফ হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? এই যে ম্যান্ডেটরি এন্ট্রি হচ্ছে আরএফ, এরপর তো আমার নিজের নাম লিখছি, কারণ এখানে আমি আমার নামটা লিখে রাখছিলাম। এই জন্য এই ফার্স্ট ডিজিট আরএফএস দিলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এরপর ইন অ্যান্ড রিট্রিভ আর ইগনোর অ্যান্ড রিট্রিভ, ইআর আইআর, এটা এত কমন বিষয়। যদি অ্যামাডিউসে ইআর দেওয়ার পরে দেখবেন যে উল্টাপাল্টা ডিসপ্লে আসে, অন্য কিছু সাজেস্ট করে, তাহলে কি করবেন? আবার ইআর দিবেন। ইআর দিলে তো নিয়ে নেওয়ার কথা, না নিয়ে উল্টাপাল্টা আরেকটা ডিসপ্লে দেখায়, কিছু সাজেস্ট করে, ফোন নাম্বার, ইমেল এগুলো ইনসার্ট করো, পরামর্শ দেয়। ওই স্ক্রিনটা সরানোর জন্য আবার ইআর মেরে দিবেন, এরপরে আইআর মারবেন। আমরা কি পিএনআর করতে পারবো? হ্যাঁ, ওদেরকে আমি ধরতে চাইছিলাম, পরে দেখি যে ওরা চায়নাতে এত বেশি যাওয়া আসা করে, এত বেশি ইনভলভ, ওদেরকে 20 টাকা লাভে টিকিট দিয়ে দেয়, 50 টাকা লস করে এজেন্সি টিকিট দিয়ে দেয়। 20% ডিসকাউন্ট দিচ্ছে না এজেন্সি, ওদেরকে আরো 1% বেশি ডিসকাউন্ট দিয়ে টিকিট সেল করে দেয়। তখন আমি যদি ওই সিন্ডিকেট ধরতে চাই, এটা কি পসিবল? এটা তো অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু ওরা নিজেদেরকে যতই চালাক মনে করুক, কিন্তু ওরা কিন্তু ওদেরকে কিন্তু জায়গা মতোই সাইজ করে, যেটা আমি পারবো না ওই জন্য করি না। হ্যাঁ, সব সময় যে ওরা টাইম মতো যায় তা কিন্তু না। ডেট চেঞ্জ করতে আসে না, রিইস্যু করতে আসবে না, রিফান্ড করতে আসবে না। এই 10 জনকে একটা 3 জনতে আসবে, ওই 3 জনের থেকে এমনি প্রফিট করে নেবে এমনি, ঠিক আছে? কোনো না কোনো দিক দিয়ে ওদেরকে আটকাবেই। তো ওইগুলো অসুস্থ প্রতিযোগিতাতে নামলে তো হবে না। এখনো যদি কেউ ফেয়ার চাই, আমি ফেয়ারই দিই না। ফেয়ার দিলে ওরা বলবে যে বন্ধু ওখানে তো 100 টাকা আরো কম। ইভেন এমন না, ওরা ধরাও খায়। আমার একটা ফ্রেন্ড আসছিল, আমার কলেজ ফ্রেন্ড, এসে ওর আমেরিকান ভিসা হয়েছে, আর ওই বিএফএস থেকে ডিরেক্ট আমার কাছে গেছে। বললো দোস্ত আমার তো মানে ওরিয়েন্টেশন ক্লাস 7 দিনের মাঝে, এনি হাও আমাকে মানে আমেরিকা পাঠা। আমি বললাম কি তোর কি চয়েস আছে? ওরা তো শিক্ষিত ছেলে পেলে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমি তো অনলাইন থেকে কেটে নে, গোজাইন থেকে কাট টাট দিয়ে কেটে নে। না দরকার নেই। আমি বললাম যে তুই ওদিকেই কম পাবি আমার কাছ থেকে। বলছে আমার মানে ডিসকাউন্টের দরকার নেই, তুই আমাকে জায়গা মতো ঠিক মতো পৌঁছাই দে। হ্যাঁ, হচ্ছে আরেকজনের নাম বললো, বলছে ও একবার জাপান থেকে চলে আসছে। বুঝছেন আমার কথা? আপনি ছোট ছোট রুটগুলো আপনি এটা ইনশিওর করতেছেন, নিজেই জানতেছেন। যখন কমপ্লেক্স রুট হবে, ভিসা কত জটিলতা থাকবে, এইগুলোতে তো ও একটা ভালো ট্রাভেল কনসালটেন্টের বাদে তো করতে পারবে না। করতে গেলেও ধরা খাইবে, আর ধরা খাইলে একদম বিগ অ্যামাউন্ট, 2.5 লাখ টাকা। তুই 20,000 টাকা লাভ করবি কর, কিন্তু আমার 2.5 লাখ টাকা লস করাস না। হ্যাঁ, যারা একটু মানে ভালো কাস্টমার বা নিয়মিত যাওয়া আসা করে না, ওরা কিন্তু কখনোই ওটিএ থেকে টিকিট কাটে না। ওদের বিশ্বস্ত, যেমন আমাদের এজেন্সিগুলোতে যেগুলো যেসব এমপ্লয়িরা আছে, এদের মেন ইনকাম কোথায়? স্যালারি? কখনোই না। পার্সোনাল ক্লায়েন্ট, পার্সোনাল কমিশন,
এই ক্লায়েন্টগুলো কিভাবে তৈরি হয়েছে? সার্ভিস দিয়ে দিয়ে। আমার মানে অনেক ক্লায়েন্ট আছে যারা মানে আমার কাছ থেকে সারা টিকিটই নিবে না। ওরা আমার কাছে কেন আসবে? আসে ইনশিওর যে ভাই আপনার কাছ থেকে টিকিট নিলে আমি নিশ্চিন্তে থাকি, এই টিকিটের কোনো ঝামেলা হবে না। কারণ ফ্লাইট যাওয়ার আগ পর্যন্ত তো মানে নাটায় সুতা না কি বলে, ওটা তো আপনার হাতে। একজন লোক এয়ারপোর্টে চলে গেছে, আপনি আস্তে করে রিফান্ডে একটা ক্লিক করে দিলেন বা ভয়েডে একটা ক্লিক করে দিলেন, কি হবে? ও যাইতে পারবে? রিফান্ড করে দিলে সম্পূর্ণ টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো। এই জিনিসগুলো যারা বোঝে না তারা কিন্তু কখনোই ওটিএ টোটিএতে এত বেশি ইনভলভ হয় না। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে হবে না, হতাশ হবেন না যে ওই ক্যাটাগরির পাবো না, এরকম না। আমার ক্যারিয়ারের যখন প্রথম 6 মাসে আমি ব্যালেন্সিয়াতে জব করছি, তখন তো ম্যাক্সিমামগুলোই ওই লেবার ক্যাটাগরির প্যাসেঞ্জার। আমিও তখন হতাশ হইতাম, কি রে কি লেনদেন করতেছে এই 500 টাকা 300 টাকা, এটার জন্য এত কষ্ট। তাদেরকে বোঝানোই তো যায় না যে এটা রাত 10টা না, এটা রাত দুপুর 2টা না, এটা সকাল মানে রাতের 2টা। হ্যাঁ, আপনি আগের দিন বাংলাতে লিখে দিতে হয় এই সময় এয়ারপোর্টে যাবেন, এই কাগজ নিয়ে যাবেন। 500 টাকা কিন্তু লাভ করবেন আপনি, তাতে এত প্যারা। আবার ওই ফ্লাইটের আগে তাকে ফোন দিতে হয় যে ভাই আপনি কোথায়, আপনি কি গিয়েছেন ঠিক মতো? ও যদি না যাইতে পারে, ওর ডিরেক্ট আপনার অফিসে চলে আসবে, জানেন, এসে কবে যে আমি তো যাইতে পারলাম না। তোমাকে যে 3 ঘন্টা আগে ঢুকতে হবে এয়ারপোর্টে, তুমি এটা কেন মানোনি? সে কিন্তু নাসার বান্ধা আপনার উপর দোষারোপ চাপাবে। আর ওই টিকিটগুলো নর্মালি হয় গ্রুপ টিকিট, নন রিফান্ডেবল, নন চেঞ্জেবল। হ্যাঁ, কিন্তু বিষয়টা প্রেক্ষাপটটা আসলে এইরকম না। ওই গুলশান বনানীর দিয়ে যে দেখেন ছোট্ট ছোট্ট রুম নিয়ে বসছে, কাস্টমারের অভাব নেই। অনেক প্রাইভেট কোম্পানি, শত শত প্রাইভেট কোম্পানি, শত শত কাস্টমার। ওই মানে আপনি চেষ্টা করতে থাকেন, দেখবেন যে একটা সময় ওই ক্যাটাগরির লোকদের সাথে আপনার ইয়া হবে, ক্লায়েন্ট তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হতে হবে। হ্যাঁ, কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হবে। তারপর এয়ারলাইন্স থেকে কিছু মাঝে মাঝে বিজ্ঞাপন আসে, এয়ারলাইন্সের ওই এসপিও গুলো এসে বলে যায়, যেমন হংকং ক্যাথে প্যাসিফিক যে এয়ারলাইন্স, এই এয়ারলাইন্সে করে কিন্তু আপনি মালয়েশিয়াতে যাইতে পারবেন না, সিঙ্গাপুরে যাইতে পারবেন না। হংকংয়ের ট্রানজিট দিতে হলে হংকংয়ের ট্রানজিট ভিসা লাগবে। যে মালয়েশিয়া যাবে সে হংকংয়ের ভিসা কেন করবে? এটা কিন্তু যাওয়া যায় না। কিছুদিন আগে মালয়েশিয়ার টিকিট কত 1 লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু হংকংয়ের টিকিটের মানে ওই যে ক্যাথে প্যাসিফিকে মালয়েশিয়ার ভাড়া কত ছিল জানেন? 38,000 টাকা। সবাই 1 লাখ টাকা দিয়ে টিকিট খুঁজতেছে, তখনও কিন্তু জিডিএস এর লাইভ দেখাচ্ছে 38,000 টাকা ফেয়ার, কিন্তু কেউ কাটতে পারতেছে না। কেন কাটতে পারতেছে না? হংকংয়ের ট্রানজিট দিতে দিবে না ক্যাথে প্যাসিফিক। মানে এই সাব কান্ট্রি এইগুলোতে ওরা ট্রানজিট ভিসা ছাড়া অ্যালাউ করবে না। বাট ওই হংকংয়েই যদি আপনি আবার আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, হ্যাঁ নিউজিল্যান্ডে যান, ভাই কেউ ট্রানজিট ভিসা দিয়ে টিকিট কাটবে না, এটা শিওর থাকেন। আমি বুঝাতে পারছি যে ওই ট্রানজিট ভিসা করে দেন প্লেনের টিকিট কেটে এইরকম কাস্টমার আমার এই 3 বছরে চোখে পড়ে নাই। ঝামেলা, অনেক ঝামেলা। তো এগুলো এয়ারলাইন্স থেকে নোটিশ দিয়ে দেয়, এয়ারলাইন্সের ওয়েবসাইট ঘাটতে হবে আপনাকে। ওকে, আর গ্যালিলিওতে টিম নামে একটা অপশান আছে, টিমে কিছুটা আপডেট থাকে কিছু কিছু জিনিস। তো বাইজিৎ ভাই তো টিম ফাংশনটা দেখাই আপনাদেরকে, দেখায় না? হ্যাঁ, ওটা সব আপডেট থাকে না, কিছু কিছু আপডেট থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে পিএনআর করবেন। পিএনআর করার পরে এয়ারলাইন্সকে ফোন দেবেন হটলাইনে, যে বলবেন যে এই পিএনআরটা একটু দেখেন তো, আমাদের এই ভিসা এই ক্যাটাগরির, এটা কি ডকুমেন্টস লাগবে কিনা, মানে ট্রানজিট ভিসা লাগবে কিনা, ওরা বলে দেয়। আবার ওরা যে সবাই এক্সপার্ট তাও কিন্তু না, যারা নতুন তারা তো জানে না, মোস্ট সিনিয়র তারা কিছুটা জানে। আর সবচেয়ে ভালো হয় যারা এই ট্রেডে অনেক দিন কাজ করছে, অনেক দিন থেকে আছে। যেমন আমাদের অফিসে কিছু ভাইয়া আছে, হ্যাঁ অনেক দিন থেকে কাজ করতেছে। এয়ারলাইন্স মানে যদি ভাইয়াকে বলি ভাইয়া এটা তো এয়ারলাইন্স বললো, এটা কে বলছে, ফোনটা মানে ধরাই দাও আমাদের, উল্টা ঝাড়ি মারে। আপনি জানেন না, ও ভুল ইনফরমেশন দেন কেন?
আপনি ইমেল করেন, আপনি যে ইনফরমেশনটা দিলেন, আমরা একটা ইমেল পাঠাচ্ছি, এই ইমেলের একটা রিপ্লাই দেন। জি, আপনি যে ইনফরমেশন দিয়েছেন, আমি এটার এগেনস্টে একটা ইমেল করবো, আপনি রিপ্লাই দেন, তারপর আমরা এই কাজটা করতেছি। ও আর রিপ্লাই দিবে না, ও মুখে বলবে এয়ারলাইন্স থেকে রিপ্লাই দিবে না। যদি রিপ্লাই দেয় আর আপনি ওই কাজটা করেন, যদি নেক্সট টাইম কোনো প্রবলেম হয়, অল রেসপন্সিবিলিটি কিন্তু ওই যে রিপ্লাই দিল, যে পারমিশন দিল তার। এগুলো কাজ করতে করতেই শিখবেন, মাঝে মাঝে একটু ধরা টরাও খাবেন, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, পিএনআর ক্রিয়েট করা হলে যখন কাস্টমার শিওর যে হ্যাঁ ব্যবসা টিকিট কাটে, তখন পিএনআর না, পিএনআরটা হচ্ছে কেউ একজন আপনার কাছ থেকে টিকিট চাচ্ছে, আপনি মুখে যে বলতেছেন যে এটার ফেয়ার এত, ওই লোকটা মানে পিএনআর করার আগে আপনি বললেন এইরকম ফেয়ার হতে পারে, দেন ওই লোকটা 2 ঘন্টা পরে এসে বলতে চাচ্ছে তাহলে টিকিটটা ইস্যু করো, তখন তো সিট নাও থাকতে পারে। তো সাধারণত দেখা যায় যে একটা ক্লায়েন্ট কথা বলতে লাগে বোঝা যায় না, নিতে পারে, নেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে তাহলে পাসপোর্ট কপি দেন, এইরকম ফেয়ার করতে পারে, এরকম করবে, তাহলে পাসপোর্ট কপি দেন, বুক করে রাখি, বুক না পর্যন্ত শিওর না আমি, বুক করার পরে একটা টাইম লিমিট দিবে, ওই পিএনআরটা ওই টাইম লিমিটের মাঝে যদি আপনি ইস্যু করেন ভালো, যদি ইস্যু না করেন তাহলে ক্যান্সেল করে দেন। সাধারণত যেসব এয়ারলাইন্সে বুকিং করতে যাবেন না, বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইন্স, এগুলোতে অযথা পিএনআর করতে যাবেন না। আপনার প্রতিটা কাস্টমার, প্রতিদিন 20 জন কাস্টমার আসছে, সবাই ঢাকা কুয়ালালামপুর যাবেন, ঠিক আছে একটা পিএনআর করে দেন, পাসপোর্টটা দেন আগে, এরকম ধরে আপনি প্রতিদিন 20টা 30টা আজাইরা পিএনআর করতেছেন, এসব করতে যায় না, বুঝাই যায়। আপনি কথা বলবেন, সিট দেখতেছি, ফেয়ার মিললে বুক করবেন, মোটামুটি যারা কনফার্ম তাদের বুক করবেন, আর পিএনআর ক্যান্সেল করে দিলে কোনো প্রবলেম হয় না। কিন্তু একই নামে বারবার একই ইয়া থেকে আপনি নাম বুক করতেছেন, ক্যান্সেল করতেছেন, ক্যান্সেল করতেছেন, সমস্যা করবে কিন্তু এডিএম দিয়ে দিবে, ঠিক আছে। আর খুব কাছের ফ্লাইটগুলো করতে যাবেন না পিএনআর। আমার লাইফে এইচবির একটা স্টুডেন্টের জন্য আমি এডিএম খাইছি এই লাস্ট 2 সপ্তাহ আগে। সে আমার স্টুডেন্ট, আমি তাকে কিছু বলতেও পারতেছি না, 3800 টাকা এডিএম আমার নিজের পকেট থেকে দিতে হবে। তাদের একটা কোয়েরি ছিল, কানাডাতে যাবে, ওই দিন বিকালে, আগের দিন রাত 12টায় আমাকে ফোন দিচ্ছে, 10 লাখ টাকার মতো টিকিট। আমি তো দৌড় আজারা সময় নষ্ট করে লাভ নেই, ঘুমাই, আর কি সম্ভব নাকি? কালকেই ফ্লাইট, 10 লাখ টাকার টিকিট, ওর টাকা কোথা থেকে ম্যানেজ করবে, আর ছোট মানুষ বোঝে না। ও রাতে আমার আধা ঘন্টা সময় খাইছে। আচ্ছা ভালো কথা, পরের দিন দেখি সকালবেলা চলে আসছে অফিসে, আমি একটা অবহেলা করতেছি, না এত টাকার টিকিট, ও টাকা কই পাবে, আর টাকা না দিলে তো আমি টিকিটও দিব না, অফিসকে আমাকে এত টাকা করবে না, আর আমি জীবনে রিস্ক নিব না, টাকা রিস্ক আমি নিব না বাপ, যে যেটাই করেন না কেন। আজকে বিকালের ফ্লাইট, 10 লাখ টাকার টিকিট, এখন বাজে 10টা 11টা, এই টাকার ব্যাংক থেকে তুলতেও তো সময় লাগবে। দেখি না, ওর গার্জিয়ানকে নিয়ে চলে গেছে, যে আমাকে কেমন বলতেছে, স্যার এটা বুক করেন এমিরেটসে, আপনি বুক করেন, আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলি, উনি মিটিংয়ে আছে। আমি বললাম ভাইয়া এটা আজকের ফ্লাইট, বুক করা যাবে না, বুক করলে সমস্যা আছে, আজকের ফ্লাইট, আমি একটু পরে এগুলো সব ঠিক হবে, আমি বুক করে নিচ্ছি না, এগুলো খারাপ দেখাই। হ্যাঁ, তো এখন ওদের ফোর্সে আমি বুকও করছি এমিরেটসে, একটু পরে দেখা যাচ্ছে যে ভাইয়া এই ডেটে না, ওই ডেটে আবার একটা মানে ওটা একটু কাটাছিরা করলাম, করার পরে উনি মিটিং থেকে বের হয়ে গেছে, ভাইয়া ওটা তো নিবে না, বিমান বাংলাদেশ দেখেন। হ্যাঁ, যদিও বিমান বাংলাদেশের লাস্টে ওই লোকটা গিয়েছে, 10 লাখ টাকার টিকিট ইস্যু করেই গেছে, মানে ওর ক্লায়েন্ট, টিকিটটা ইস্যু হয়েছে, আমার কিছু প্রফিটও হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমি সেদিন বিশ্বাস করি নাই যে হবে। কিন্তু ওই যে আমি মিস ইউজটা করলাম, বিকালের ফ্লাইট সকালে আমি বারবার বুক করতেছি, ক্যান্সেল করতেছি, বুক করতেছি, ক্যান্সেল করতেছি, ওই জিডিএস মিস ইউজের জন্য না কি যেন একটা স্ট্যাটাস দিয়ে আমাকে 3960 টাকা এডিএম পাঠাইছে এয়ারলাইন্স থেকে। এটা মওকুফ করার জন্য অনেক চেষ্টাও করছি, কিন্তু করবে না তারা।
এই 3960 টাকা আমার স্যালারি থেকে কেটে নেবে অফিস। এটা কিন্তু আমার এই 2.5-3 বছরের ক্যারিয়ারে কিন্তু আমি কখনোই এডিএম খাই নাই। আমি বলতেছি এটা প্রবলেম হবে, কিন্তু ওনার জন্য আমি ওই স্টুডেন্টের জন্য বা ওর গার্জেনের জন্য আমি করতে বাধ্য হয়েছি। আমি পার্সোনালি একা হইলে জীবনে করতাম না ওটা। আর আল্লাহ না করুক, মনে করেন ওই দিন ওনারা কোনো টিকিট না নিয়েই চলে আসলো, আমি তো বলতেছি টিকিটটা আমার কাছ থেকে নিছে, আমার কিছু প্রফিট হয়েছে, আমি ওখান থেকে হয়তো বা এই টাকাটা দিয়ে দিব, হয়তো বা গায়ে লাগবে না। যদি ওই দিন ওরা কোনো টিকিট না নিয়েই চলে আসতো, তাহলে এই 4000 টাকা কে দিত? আমার একদমই মানে অন্য ইনকাম থেকে দিয়ে দেওয়া লাগতো না। হ্যাঁ, এই জিনিসগুলো কখনো করতে যাবেন না। মানে ফ্লাইট 2-4 দিনের মধ্যে বুকিং টুকিং করার দরকার নেই, একদম কনফার্ম হলে করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা পিএনআর করব। একজনের নাম বলেন, আপনার নাম বলেন। এই সাকিব এস। একটা মেয়ের নাম বলেন তো, কেউ মাথায় তো আসতেছে না। একটা মেয়ের নাম বলেন ভাইয়া। ভাবির নাম কি? খাইছে, আমার ওয়াইফের নাম তো শারমিন। ভাবির নাম দিয়ে একটা পিএনআর করি। শারমিন সুলতানা, এমআরএস। ভাইয়া আপনার বাচ্চার নাম কি? স্পেলিংটা বলেন। এটা কি করলাম বুঝে গেছে? মায়ের সাথে ইনফ্যান্টটা দিয়ে দিলাম। এরপরে সাকিব না, রহমান এমডি সাকিব, এমএসটিআর সিএসডি 1 জানুয়ারি। ভাইয়া আপনার নাম কি? বুঝে গেছে কি করছি, কি করলাম? একটা অ্যাডাল্ট ভাইয়ের নাম ইনসার্ট করছি, ভাবির নাম ইনসার্ট করছি, আর ওনার মেয়েকে ইনফ্যান্ট বানাই দিয়েছি, ভাবির সাথে একসাথে দিয়েছি, আর ওরে চাইল্ড বানাই দিয়েছি। মানে এখানে একটা অ্যাডাল্ট, একটা ইনফ্যান্ট, একটা চাইল্ড, আর একটা মানে দুইটা অ্যাডাল্ট আছে। ভাইয়া ভাবির, ওনার বাচ্চা হচ্ছে ইনফ্যান্ট, আর একটা হচ্ছে চাইল্ড। 4টা এন্ট্রি আমি দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এন এখন আমি সার্চ করব। এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট আমি সার্চ করতেছি, ওকে? এখান থেকে আমি কয়টা সিট দরকার এখানে? এই পিএনআর এর 3টা, এসএস 3, তারপর সুগার 1 আসছে। এই 3টে সিট দিয়ে আমি আপাতত আমাকে কিছুক্ষণের জন্য দিছে, সেটা বুঝবো কিভাবে? ডিকে 3, যেটা গ্যালিলিওতে কি ছিল? এইচএস 3। গতকাল আমি আপনাদেরকে বলছিলাম ভুল দেখাচ্ছে ডেমো ভার্সনে, এইচকে ছিল না এখানে। হ্যাঁ, দেখেন ডিকে 3 বিকেল 3টা থেকে ছাড়বে বাংলাদেশ টাইমে, সন্ধ্যা 7টায় ওই দেশে পৌঁছাবে। আর এখানে এই ইনফ্যান্টেরটা এখানে ওরা অটোমেটিক সিস্টেম জেনারেট হয়ে চলে আসছে। এই চাইল্ডের এটা সিস্টেম জেনারেট হয়ে চলে আসছে। এগুলোকে আমরা এন্ট্রি দিয়েছিলাম, ভিতরে এন্ট্রি দিয়েছিলাম, ওরা অটোমেটিকলি নিয়ে নিয়েছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, বুক বলতে কি কিছুক্ষণের জন্য হোল্ড করে রেখেছে। গ্যালিলিওতে এইচএস 1 থাকতো না, এইচএস 3 থাকতো না, কিছুক্ষণের জন্য হোল্ড করে রেখেছে। অ্যামাডিউসে এটা রিপ্লেসে ডিকে 3 লিখে, এটা যে কাজ এটারও সেম কাজ, কিছুক্ষণের জন্য হোল্ড করে রেখেছে। এরপরে আমরা কি দিব? এপি, তাই না? এপি ঢাকা, ঢাকা থেকে যাচ্ছি, এটা না দিলেও হবে। ট্যালন
CTC 019। ওকে, ওই এপির যে কমান্ডটা ফন্ট ফিল্ড যেটা, সেটা আমি আমার মতো করে দিলাম। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা কি? টিকেটিং টাইম টেবিলের এন্ট্রি কি? টিকে ওকে। এরপরের স্টেপটা কি? রেফারেন্স আর এফ শাহরিয়ার বা শুধু এস, যেটাই লিখেন না কেন। আচ্ছা, এরপরে স্টেপটা কি? ইয়ার। আমি বলছিলাম যে ইয়ার দেওয়ার পরে যদি উল্টাপাল্টা কোনো পেজ আসে, এখানে কি লিখছে দেখেন, মিসিং SSR CTC মোবাইল নাম্বার আর CTC ইমেল মোবাইল নাম্বার, এগুলো পাস করতে বলতেছে কাস্টমারের। এত তাড়াতাড়ি করার দরকার আছে? ইয়ার দিলাম, তাহলে এটা সরে যাবে। আয়ার দেখেন PNR তৈরি হয়ে গিয়েছে। PNR কয়টা হয়? দুইটা হয়। কি কি PNR? কোন স্ট্যাটাস দেখেন দেখি, স্ক্রিনে দেখেন। এটা ধ্বজভঙ্গ একটা পোর্টাল। যাই হোক, ম্যানেজ বুকিং এ এসে আমি কিভাবে সার্চ দিছি দেখছেন? এমিরেটস এইসব এয়ারলাইন্স দেখেন খুব স্মার্টলি দেখাবে আপনাকে বুকিংটা। হ্যাঁ, এই পোর্টালটা মানে এয়ার ইন্ডিয়াটা এত স্মার্ট না, কিন্তু দেখা যায় আপনার বুকিং বা টিকিট কপি সহ সব কিছু দেখা যায়। এখানে দুইটা আপনার PNR আসবে, একটা হচ্ছে GDS আর একটা হচ্ছে এয়ারলাইন্স। এটা হচ্ছে GDS PNR, এই যে দেখেন 6 ডিজিট। ওকে, আর এটা হচ্ছে এয়ারলাইন্স PNR। এটা GDS PNR, এটা এয়ারলাইন্স PNR। একই হতে পারে, এমন কোনো কন্ডিশন আছে একই হবে না? শুনলাম না না, এটা ডিপেন্ড করে কি, মানে আমি যতটুকু এতদিন পর্যন্ত ফাইন্ড আউট করেছি, সেটা হয় কি, যারা যেসব এয়ারলাইন্স তাদের সিস্টেম ব্যাকএন্ডে অ্যামাডিউস ইউজ করে, ওদের ক্ষেত্রে সেম আছে। আমি কি বুঝাতে পারছি? এয়ার ইন্ডিয়া ব্যাকএন্ডে ওদের সিস্টেমে সম্ভবত অ্যামাডিউস ইউজ করে, এই জন্য একই আসছে। মানে একই আসুক বা না আসুক, এটা ম্যান্ডেটরি না যে একই আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারলাইন্স PNR, এটা হচ্ছে GDS PNR। হ্যাঁ, উপরেরটা GDS, নিচেরটা হচ্ছে অ্যামাডিউস আপনার। এটা GDS আর এটা এয়ারলাইন্স PNR। হ্যাঁ, সবসময় সেগমেন্টের সাথে এয়ারলাইন্স PNR থাকে। গ্যালিলিওতে যেমন ওই যে VRN থাকে, না VL এর মধ্যে থাকে, ভেন্ডর লোকেটরের মধ্যে এয়ারলাইন্স PNR থাকে। কিন্তু অ্যামাডিউসের ক্ষেত্রে, সেভারের ক্ষেত্রে সবসময় এই যে সেগমেন্টের সাথে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে HK3 হয়ে গিয়েছে। এখন একটা PNR যদি হওয়ার পরে কি হবে, আমাদেরকে একটা টাইম লিমিট দিবে। সেই টাইম লিমিটটা কত বলেন তো? 24 আওয়ার। বলেন টাইম লিমিট কতক্ষণ দিয়েছে? কোথায় দিয়েছে? এই তো টাইম লিমিট, এই যে টাইম লিমিট দিয়েছে দেখেন। ওকে, আজকে 12টা আগ পর্যন্ত। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে এটা হচ্ছে আপনার PNR তৈরি করার পর এই টাইম লিমিট, যে টাইম লিমিটটা দেওয়া আছে কিসের জন্য? টিকিট ইস্যু করার জন্য। এই যে দেখেন, এই যে 26 আগস্ট রাত 11টা, ওকে, এটা ঢাকা টাইম জোন।
এই যে দেখেন ঢাকার টাইম জোনে, ঢাকার টাইম জোনে রাত 26 আগস্ট রাত 11টা পর্যন্ত এটা লাইভ থাকবে। রাত 11টার পরে এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনাকে ক্যান্সেল করে ফেলতে হবে আগেই, না হয় এয়ারলাইন্স ক্যান্সেল করে দিবে। সবসময় মাথায় রাখবেন এয়ারলাইন্স যেন ক্যান্সেল না করে, আপনি যেন ক্যান্সেল করেন। আমাকে যে এডিএমটা দিয়েছে এয়ারলাইন্স বলছে আমি ক্যান্সেল করি নাই, আমি বলছি না আমি ক্যান্সেল করছি। এটা নিয়ে তর্ক বিতর্ক। হ্যাঁ, এটা এখন দায়ভার আমি কাকে দিব? আমি জানি আমি ক্যান্সেল করছি, আমি জানি আমি ক্যান্সেল করছি। এগুলো গ্যালিলিওতে সব রেকর্ড থাকে জিডিএস এ, ওগুলো নিয়েছি। হ্যাঁ, আর এইচএক্স হইলে অটোমেটিক আমাদের আইডিগুলোতে এইচএক্স রিমুভার প্রোডাক্টটা অ্যাক্টিভ করা আছে, অটোমেটিক এগুলো উড়ে যাবে। মানে এই 4000 টাকা রিমুভ করতে আমাকে মানে জুতা খাওয়াই ফেলতে হবে। হচ্ছে ভালো আমি দিয়ে দেই ভাই, বুঝেন নেই আমার কথা? অনেক ঝামেলা আছে, অলরেডি পেন্ডিং করে রাখছি, এখনো তো টাকা দেই নাই। দিতে হবে বুঝতেছি, ওদের সাথে এত ইয়া করা ঝামেলা ভাল লাগে না। আচ্ছা, পেনারটা হয়েছে? দেখেন প্রতিটা বিষয়গুলো আলাদা আলাদা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আপনার প্যাক্স নেম 1, 2, 3, সেগমেন্ট 4, তারপর এপি 5, তারপর টিকে 6, এসএসআর ইনফো 7, যে কোনো কিছু সব। এরপরও যত ইনসার্ট করব সবগুলোই দেখবেন আপনার এইরকম হয়ে থাকবে, যেন আমরা সেকেন্ডের মধ্যে কোনো কিছু চেঞ্জ করতে পারি খুব ইজিলি। আচ্ছা, এরপরে কি একটা পিএনআর করার পরে আমরা কি ইনসার্ট করি? সবচেয়ে ম্যান্ডেটরি হচ্ছে সবার আগে আমরা তাকে ফোন ফিল্ড এবং ইমেল ফিল্ড, এই দুইটা ফিল্ড আমরা দিব। ফোন ফিল্ড কিভাবে দেয়? গ্যালিলিও তো বলেন দেখি কিভাবে দেয়। ভাই ওয়েট, হ্যাঁ, আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা করেন কোথায়, কোন সাবজেক্টে? যেভাবে বলে দিলেন অনেক পড়াশোনা করে দিচ্ছেন, আমি তো এখনো তো কমান্ড দিতে গেলে ভুলে যাই, দেখে দেখে কমান্ড দিই। SI.P1 না, তারপর SSI CPC ইমেল, তারপর EK SK1 এরকম হয় না, ফোন নাম্বার এভাবে লিখে। আর তো ইতিহাস লিখতে হবে না এখানে, খালি SR CPC ইমেল। মানে এখানে কি ইমেল দিলে তো ইমেল, আর মোবাইল দিলে মোবাইল নাম্বার, এতটুকু দিলেই হবে। একদম দুটাই পড়ায় ভাই, এটা গ্যালিলিও, এটা হচ্ছে আমাডিউস। ওকে, অবশ্যই। তাহলে এটা আমরা যদি ইনসার্ট করি, বলছিলেন যে এপি দিয়ে এরপরে ফোন ফিল্ড যেটা আছে, এপি দিয়ে এরপরে ডিএলএল ফিল্ড এটা দেখাচ্ছে। ফোন ফিল্ড ছিল ফোন ফিল্ড বা এজেন্সি ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন ফিল্ড বা এজেন্সি ইনফরমেশন সেম কার গ্যালিলিওর সাথে? না না না, নিচেরটা যেটা আমাদের যেটা ইয়ে করছে এটা সেম কমান্ড কি, মানে একটা ইয়ে আরেকটা এটা ইউজ করবো অথবা ইউজ করবো কোনটা বুঝে নেই আপনার কথা। আপনি যেটা ইউজ করছেন SRCTCS, এটা ফোন ফিল্ডের আমাডিউস ইউজ করবো। আমি যখন কেনার করলাম ফোন ফিল্ড দিলাম, তখন অ্যাজ এ অফিসার আমি ওটা বুকিং করতেছি আমার নাম্বার। আমি এখন যেটা দিচ্ছি সেটা হলো কাস্টমার নাম্বার। আপনি কাস্টমারের নাম্বার না দিলেও হবে, আপনি আপনার নাম্বারটাই আবার দেন, বা আরেকজন আপনার আরেকটা নাম্বার দেন,
যে এয়ারলাইন্স যেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারে, এয়ারলাইন্সকে যেন ওই কাস্টমার যে কমপ্লেন না করতে পারে যে আমাকে তো ফোন দেওয়া হয় নাই। আপনি এয়ারলাইন্স আপনার সাথে কন্ট্যাক্ট করছে, আপনি আপনার ক্লায়েন্টকে বলেন নাই, ওই ক্লায়েন্ট তো যে ফ্লাইট মিস করছে ও তো যে এয়ারলাইন্সকে ধরবেই, তখন এয়ারলাইন্স কাকে ধরবে? হ্যাঁ, এয়ারলাইন্স তো আপনাকে ধরবে, এই তুমি কাস্টমারের নাম্বার দাওনি কেন, তুমি নিজের নাম্বার বসাই দিয়ে রাখছো কেন? তুমি যদি নিজের নাম্বার রাখছো, তুমি রেসপন্সিবল পারসন, তাহলে তুমি বলনি কেন? বোঝেন নাই আমার কথা? আচ্ছা, কোন নাম্বারটা দেওয়াটা বেটার হবে? নিজের গুলো দেওয়াই ভালো, কাস্টমার গুলো এত ইয়া না, সচেতন না। এটা ডিপেন্ড করবে আপনার প্যাসেঞ্জার ক্যাটাগরি। সে যদি শিক্ষিত হয় তাহলে তো ওর নাম্বারটাই দিয়ে রাখছে যে ভাই এয়ারলাইন্স থেকে যে কোনো আসতে পারে। জি, কি বললেন? হ্যাঁ, SR ম্যান্ডেটরি এন্ট্রি, CTC, মোবাইল নাম্বার 01909। যখনই নিয়ে নিবে তখনই দেখবেন কি সুন্দর করে দেখাই দিবে, যদি না নেয় তাহলে সাথে সাথে ইরর শো করবে। আমি কি বুঝাতে পারছি? এটা কি বুঝা গিয়েছে? আচ্ছা, এটা যদি আমি এভাবে দিতাম তাহলে নিত না? যদি আমি 1 হিসাবে দিতাম নিত না? আচ্ছা, এটা তো আমি দিলাম, দেওয়ার পরে ওটা কই ফোন নাম্বার যে আমি দিলাম একটু আগে, একটু আগে আমি ফোন নাম্বার দিলাম না একটা 01521207580, সেটা কোথায়? এখানে কি সেভ হয়েছে? কে বললো? আপনি? হ্যাঁ, PNR করার পরে যে কোনো অ্যাকশন নিলে সেটা কিন্তু রিসিভ না করা পর্যন্ত সেভ হবে না। আমি কি রিসিভ করছিলাম ফোন নাম্বার দিয়ে? ওই জন্য IR করার সাথে সাথে ওটা চলে গিয়েছে। অবশ্যই রিসিভ করতে হবে। যেমন দেখেন, আমি এই যে এখানে দিলাম, এখানে যখন আমি /P1 দিচ্ছি তখন বোঝাচ্ছে P1 এর ফোন নাম্বার। প্যাসেঞ্জার যতগুলোই হোক না কেন একজনের নাম্বার দিলেই হবে। আর আমি যদি P1 না দিই ধরেই নেবে ওভারঅল সবার একটা নাম্বার, গার্ডিয়ানের নাম্বার। P1 P2 P3 দিলেও নিবে, না দিলেও নিবে, সমস্যা নেই। আবার অনেকে থাকে না ইন্ডিভিজুয়াল ভাবে আমার 2টা নাম্বার পাঠান, ওর নাম্বারটা দেন আমার নাম্বারটা দেন, তাহলে এভাবে সেপারেট দিয়ে দিবেন, 1 দিয়ে দিবেন, 2 দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে এখানে দিলাম, তারপর আমি এই যে রিসিভ করে নিলাম, এটা একসাথে দিলেও নাই। স্যার এসআর সিটিসিএম যে এন্ট্রিটা দিলেন স্যার, এটা না দিলে কি প্রবলেম হবে স্যার? কারণ আমি তো অলরেডি ইনফরমেশন দিয়েছি, মানে পিএনআর ক্রিয়েশন। এই ফোন নাম্বার জি স্যার। না আগে বলেছেন আগের যেটা দিয়েছেন, ওই একটু আগে ভাইয়াকে যেটা বললাম, ওই যে এজেন্সি ইনফরমেশন বা ফোন ফিল্ড, ওখানে যেটা দিয়েছেন অ্যাজ এ এজেন্ট রিজার্ভেশন অফিসার হিসেবে, সেটা আপনার এজেন্সির নাম্বার, ওদের নাম্বার, এটা তো কাস্টমারের নাম্বার না। ঠিক আছে, আপনি যখন এয়ারলাইন্স থেকে কোনো ফ্লাইট চেঞ্জ বা মানে কোথাও ফেলড হয়, মানে কোথাও চেঞ্জ হয়, তখন কি ওরা কি শুধু কিন্তু কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে না, ওরা এজেন্সিকেও কিন্তু ইনফর্ম করে দেয় যে তোমাদের এরকম একটা PNR আছে, দেখো এটা এই চেঞ্জ হয়েছে, তোমরা একটু কাস্টমারকে জানাই দাও। ঠিক আছে, এখন দেখেন তো ওই নাম্বারটা আছে আছে না, এই যে 01521। এখন যদি আমি ইগনোর করি, দেখেন তো আছে না? তাহলে এন্ট্রিটা কি? SR CTCM মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, যদি ইমেল হয় SR CTC ইমেল _Shahriar@, ওটা নিল না কেন? ওখানে // দিলাম কেন? @ জায়গায় // বসে, স্পেশাল ক্যারেক্টার নাই না। আচ্ছা, এটা কি রিসিভ করব? দিল হয়, সমস্যা নেই, সেমিকলন দিয়ে দিচ্ছি। এই 2টা কমান্ড একসাথে দিয়েছি আমি। আপনাদের বুঝতে কি উনি নোটিশ করছে, আপনারা কি নোটিশ করছেন?
হ্যাঁ, দুইটা একসাথে দিতে পারবেন, সমস্যা নেই, সেমিকলন দিলে একসাথে দেওয়া যায়। দুইটা কমান্ড, এই কমান্ডের পর ওই কমান্ড অটোমেটিক নিয়ে নেবে। আমি তো বেশি ওই যে সবসময় এইভাবে ইউজ টু, আমি একবারে দিয়ে দিই। হ্যাঁ, পল্টনে যখন জব করছি ভ্যালেন্সিয়াতে, মানে একটা পিএনআর মানে ক্রিয়েট করার জন্য 9টা প্যাসেঞ্জার, একটা পিএনআর ক্রিয়েট করার জন্য সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড পাবে। সেকেন্ড, নট মিনিট। 5 থেকে 10 সেকেন্ড পাবেন আপনি। মানে ওই সময় টিকেটের ক্রাইসিস অনেক বেশি ছিল। তো যখন এয়ারলাইন্স টিকিট ছাড়ে তখন এয়ারলাইন্স আমাদেরকে ইমেল করতো। ওই সময় আমরা সবগুলো শর্টকাটে লিখে রাখতাম। এইভাবে একসাথে কমান্ড লিখছি না, গ্যালিলিও তো এগুলো শর্টকাটে লেখা যায় একদম। আমরা ওই নাম এন্ট্রিটা কপি করে রাখতাম এক্সেল শিটে, জাস্ট কপি মারতাম, আগে অটো ডেট সিট ধরতাম, খ্যাট করে নাম ইনসার্ট দিলাম 1 সেকেন্ডে, আর ওখান থেকে কপি করে আনে আবার আরেকটা ওই যে যেটা ইয়ার থাকে না আপনার, ওই যে ম্যান্ডেটরি যে এন্ট্রিগুলো পিএনআর এর যে 3টা ফোন ফিল্ড, এই ফিল্ড, আমি সিট ধরছি, আমি নাম ঢুকাইছি, নামটা আমার হাতে কপি করা, সিট ধরছি আমি অটো মারে, নাম আমার হাতে কপি করা, আর আর কয়টা স্ট্যাটাস, আর তিনটা ফিল্ড মারতে হয়। ওই 3টা ফিল্ড সেভ করে রাখা যায় এই F1 F2 F3 F4 এ। হ্যাঁ, আমি যখনই দেখি যে সিটটা আমি ধরে ফেলছি তখনই খেলে আমি এই কন্ট্রোল ভি মারি, ইন্টার চাপি, নাম ইনসার্ট হয়ে গেছে, আর F1 বা F2 তে আমি সেভ করে রাখছি না, F1 এ ক্লিক করি, 5 সেকেন্ডের মধ্যে পিএনআর হয়ে যায়। আপনি যদি এই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে না ধরতে পারেন, দেখবেন ওই সিটটা ইউসি হয়ে গিয়েছে, মানে আপনি ধরার আগে আরেকজন ধরে ফেলছে। আমি ফার্স্টের 1-2 মাস খালি মানে হতাশে ছিলাম, এটা কি করে, কেমনে এন্ট্রি দেয় এরা, কেউ শেখাতেও চায় না। পরে আস্তে আস্তে আমিও বুঝে গেছি, ও আচ্ছা এই কাহিনী। ওই সময় করতো রিয়াদ, দাম্মাম, জেদ্দা, এগুলোর টিকিট অনেক দাম ছিল, 70,000, 80,000, 1 লাখ, এখনো মনে হয় এরকম হয়ে গেছে। বিমান বাংলাদেশ কেন জানি ইমেল করে দিত আমাদেরকে, বলতো অমুক সময় আমরা টিকিট, তখন টপ এজেন্টগুলোকে ইমেল করে দিত, 300টা সিট ছাড়লে আমরা 100-150টা ধরে ফেলতাম, একটা ধরতে পারলেই 5,000 টাকা। আরে জব, আরে জব, অস্থির জব, একটা ধরতে পারলে 5,000। আমি 1-1.5 মাস ওখানে যাই, আমি বাইরে যাই, মানে তখন তো কম স্যালারি পাইতাম, ব্যক্তিগত লাইফে অনেক ক্রাইসিস ছিল, তখন অনেক সমস্যা ছিল, তখন আমি বাইরে যাই, বাইরে খেয়ে দিয়ে চলে আসতাম, 50-60 টাকা 100 টাকার মধ্যে খেয়ে আসতাম। আমার সবাই বিরিয়ানি খাই, প্রতিদিন বিরিয়ানি খাই, আমার স্টাফগুলো প্রতিদিন বিরিয়ানি খাই। এত টাকা কই পায় ওরা, মানে একটা টিকিট মানে তো 5,000। 2 মাস পর তো আমিও বিরিয়ানি খাইতে শুরু করেছি, আমিও কামাতে শুরু করছি। হ্যাঁ, সে ধরেন 100টা টিকিট ছাড়বে, এর মধ্যে শত শত পাসপোর্ট আমাদের কাছে আছে, কোম্পানির যে পাসপোর্ট নাম্বারগুলো যেগুলো আছে, এর মধ্যে আমরা আমাদের একটা পার্সোনাল ক্লায়েন্টের নাম ঢুকাই দিয়ে রাখবো, ঠিক আছে? ওখানে বসে থাকলে আপনার অনেক ক্লায়েন্ট তৈরি হবে, ও এসে বলেই দিবে যে ভাই একটা সিট দেন 80,000 টাকায়, আমি তো 54,000 টাকাও ধরতে পারি। অফিস থেকে অ্যাসাইন করে দেয় যে এই সিট যত টাকাই ধরো না কেন, তোমাকে অফিস পেমেন্ট করতে হবে 75,000 বা 60,000 টাকা, মানে 70,000 টাকা, আর এরপরে তুমি যেটা সেল করবে সেটা তোমার। আমি তো আগেই 80,000 85,000 টাকায় বেসে বসে আছি, ধরতে পারলে ওই টাকা দিয়ে ওর টিকিট নিয়ে যাবে, না ধরতে পারলে ফাউ, কোনো সমস্যা নেই। এইগুলো মনে হয় এখনো হয় পল্টনের দিকে। না না না, যখন আপনার সৌদি ভিসা বেশি দেয়, এই ট্রেডে যদি আপনি ক্লায়েন্টদের মানে স্টাফদেরকে পার্সোনাল সেল করতে না দেন, এই ট্রেডে যদি আপনি পার্সোনাল সেল করতে না দেন, একটা এমপ্লয়ি আপনি 3 মাসের বেশি ধরে রাখতে পারবেন না। এটা তো পার্সোনাল, ওই কোম্পানিতে যে কাস্টমারটা আসবে ওই কাস্টমারকে তো সে বেশি টাকা নেওয়ার উদ্দেশ্য ওই এমপ্লয়ি তো আমি কাউন্টারে বসে আছি, আপনি আমার ক্লায়েন্টে আসছেন,
কাউন্টারে আমি আপনাকে টিকিট দিয়ে 5,000 টাকা প্রফিট করে কোম্পানি থেকে নিব, এত সহজ? সেটাই বলছি, হইতে পারে এত সহজ? আপনি ওই জায়গা থেকে বসলে আশেপাশে ছোট ছোট এজেন্সির অসংখ্য পোলাপান আছে, হ্যাঁ, সারাদিন আপনি বাইরে নাস্তা খাইতে বেরোবেন, আপনার পিছনে ঘুরবে, ভাই একটা সিট ধরে দেন, ভাই একটা সিট দেন। বুঝছেন আমার কথা? ওখানে পল্টনে অসংখ্য ছেলে পেলে আছে, অসংখ্য। ওরা আরো 5,000 10,000 টাকা বেশি দিল, আবার সেল করে দেয়। আচ্ছা, আমরা 2টা এন্ট্রি দিয়েছি। এর পরের এন্ট্রিটা হচ্ছে আচ্ছা, ইয়ারের পরে প্রথমে আইআর দেখাইছে, আইআর কোনটা? ইয়ারে রিসিভিং করে আবার একটা আইআর, ওটা এটা না কি না আইআর ইগনোর অ্যান্ড রিসিভ, এই যে এইগুলো, এটা দিয়েছিলাম, এটা থেকে আয়ার। হ্যাঁ আইআর ইআর আর আয়ার এর মানে কি? ইয়ার তো এন রিসিভ মানে আমি রিসিভটা হ্যান্ডেল করলাম, ইন করেছেন, আর ইগনোর দিয়ে দিলেন মানে সবকিছু ক্লিয়ার, রিফ্রেশের মতো কাজ করলেন। তো রিফ্রেশ তো ক্লিয়ার সরি, না আরেকটা কোন আমাদের জন্য ক্লিয়ার আরটি। সরি আরটি আরটি হচ্ছে যে আপনার, সে ধরেন আয়ার দিয়েছি, আমি একটা অ্যাকশনের মধ্যে ছিলাম, ওই অ্যাকশন থেকে বের হওয়ার জন্য আয়ার দিয়েছি। আর মনে করেন আমি এখান থেকে আমি কারেন্সি চেঞ্জের বা অন্য কোনো একটা করব, মনে করেন আমি আবার এর মধ্যে আবার 10 ডিসেম্বর ঢাকা থেকে সিঙ্গাপুরে এই ফ্লাইটটাও সার্চ দিয়েছি। আমি কি কোনো অ্যাকশনের মধ্যে আছি না এমনি আমি ইনফরমেশন জানার জন্য এগুলো সার্চ করতেই পারি? আমি কিন্তু পিএনআর এর মাঝে ছিলাম, এখান থেকে আমি আরেকটা সার্চ দিচ্ছি। এখানে কি আমি কোনো কিছু সেভ করছি, কিছু করছি, সিট ধরছি? কিছু করি নাই। এখান থেকে আমি বের হবো কিভাবে? আরটি দিয়ে দেন, যেগুলো কাজ করতেছিলাম এগুলো বাদ, যেটা সেভ করা আছে সেগুলোই থাকে। বুঝতে পারছি? ওই আয়ার দিলেও চলে আসবে, আরটি দিলেও চলে আসবে, মনে হবে দুইটা কাজ সেম। আচ্ছা, এগুলো কি বলেন তো? এই যে এগুলো দিতে পারেন, এগুলোকে একটা করে আমি ইনসার্ট করে দেখাবো। স্পেশাল রিকোয়েস্ট গুলোর একটা কোড থাকে, 4 ডিজিট একটা কোড থাকে, তাই না? এই কোডগুলো জানলেই তো ইনসার্ট করা যায়। আর এখানে ম্যান্ডেটরি এন্ট্রি কি? স্যার, তারপর কোড যেটা সেটাই বসাই দিবেন। বোঝেন না আমার কথা? ম্যান্ডেটরি এন্ট্রি হচ্ছে এসআর, মুসলিম মিল MOML, কোন প্যাসেঞ্জারের জন্য /P1 P2 P3। সহজ না? এই দেখেন এখানে কি বেবি মিল দেওয়া আছে, বেবি মিলকে আমি ইনসার্ট করে দেখাবো। এসআর BBML শেষ। এসআর ম্যান্ডেটরি এন্ট্রি, এই যে দেখেন এসআর MOML/P1। ভেজিটেবল মিল দিলে এসআর VGML/P1। এখানে লিস্ট করে দেওয়া আছে। আপনাদের মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে ম্যান্ডেটরি এন্ট্রিটা কি, আর কোডটা তো জানেনই, গ্যালিলিওতে এই কোডটাই তো মারছেন, MOML-ই তো মুসলিম, তাই না? এটা তো চেঞ্জ হয় না। আচ্ছা, এই যে বেসিনেট, বেসিনেট কি বলতে পারবেন? বেসিনেট বা বেবি কট, ইনফ্যান্টের তো সিট নাই, ওর মায়ের সিটের সাথে একটা বাচ্চাদেরকে একটা মানে ছোট্ট অ্যাটাচ করে দেওয়া হয়, ওই জন্য আবার ট্রে বলে দিচ্ছে। বেসিনেট বা বেবি কট যে যেটাই বলুক না, ছোট্ট করে একটা দেয় যেন বাচ্চা ওখানে রাখতে পারে মায়ের সিটের সাথে, রিকোয়েস্ট দিতে হয়। আচ্ছা, এরপরে একটা বিষয় হচ্ছে কি, পাসপোর্ট কিভাবে পাস করতে হবে আপনাদেরকে। গ্যালিলিওতে কিভাবে পাস করছেন? SI.P1, ওই যে আপনি যে ইতিহাসটা বললেন ওভাবে, কিন্তু এখানে সহজ, কত কিছু লিখতে হয় না। দেখেন ম্যান্ডেটরি এন্ট্রি হচ্ছে SR docs, SR docs। কিছু কিছু মানে এমন ভাবে যে আছেন যে পড়াচ্ছি আমি, SR docs, SI.P1 SSR docs, এইরকম না? ইজি SK1, আমি কি ঠিক লিখতেছি? ঠিক লিখতেছি? BGD পাসপোর্ট নাম্বার /BGD, এরকম না? এরপর স্ল্যাশ হচ্ছে জেন্ডার, ডেট অফ বার্থ,
QB/gender তারপর date of expire last name /first name এভাবে লিখতাম। এটা গ্যালিলিওতে ডক পাস করতাম এভাবে, তাই না? আর অ্যানালিসিসে কিভাবে করবেন? এগুলো ইতিহাস পাস, এই যে এসআর ডক্স ইজি SK1 বাকি সব কিছু ঠিক আছে, বাট এখানে বুঝতে পারছি স্ল্যাশের জায়গায় এই চিহ্নটা মাইনাস চিহ্নটা দিয়ে দিবেন। লাস্টে এবার গ্যালিলিওতে যেমন এই যে S1 এখানে যে P1 লিখতেন না, অ্যামাডিউসের লাস্টে হ্যাঁ, এই দেখেন কি সুন্দর করে এখানে লিখে দেয় রাখছি। এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে এত ডাউট হওয়ার কিছু নেই। আমি ইন্ডিভিজুয়াল ভাবে কোনটার মিনিং কি সবগুলো এখানে আমি লিখে রাখছি, ঠিক আছে? চেঞ্জ হবে কোথায়? শুধুমাত্র ইনফ্যান্টের ক্ষেত্রে। ইনফ্যান্টের ক্ষেত্রে এখানে কি হবে? জেন্ডারের জায়গায় এমআই বা এফআই এখানে লেখা আছে। মেল ইনফ্যান্ট হচ্ছে এমআই, ফিমেল ইনফ্যান্ট হলে এফআই জেন্ডারের ক্ষেত্রে। বাকি সবগুলো সেম আছে, ঠিক আছে? আর এই যে প্রত্যেকটা পার্ট মানে কি, এসআর বলতে কি বোঝায়, ডক্স বলতে কি বোঝায়, বিজি বলতে কি বোঝায়, ইন্ডিভিজুয়াল ভাবে আমি লিখে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দ্বিতীয় লাইনের এটা কি এটা এটা এখানে দেখেন, এখানে ছিল মেল আডার, এখানে ইনফ্যান্ট দিয়েছি, ইনফ্যান্ট বুঝাইছি, পরিবর্তন হচ্ছে ওটা বোঝানোর জন্য আমি ওখানে লিখেছি যে একটু একটু অন্য কালার গুলো এমআই এটা চেঞ্জ হচ্ছে ইনফ্যান্টের জন্য। তারপর এটা এই যে এখানে দেখেন ওয়াই 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 মানে কি বলেন তো? যে আপনার পিএনআর এর মধ্যে একাধিক এয়ারলাইন্স থাকে, মানে একটার বেশি এয়ারলাইন্স থাকে। যেমন এমিরেটস এর একটা ফ্লাইটে যাচ্ছেন, কোর্সিয়ার ফ্লাইট আছে, অন্য একটা এয়ারলাইন্স আছে, বা আপনার একটা পিএনআর এর মধ্যে দুইটা এয়ারলাইন্স থাকতেই পারে। আপনি যখন এখানে এটা কি এয়ারলাইন্স কোড দিচ্ছি না আমরা, বিজি, বিজি মানে কি বিমান বাংলাদেশ। আমরা যখন বিজি দিয়ে ডক পাস করতেছি শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভারে এরা হিট করবে। মানে এখানে যদি আপনি মনে করেন যে দুইটা এয়ারলাইন্স, একটা পিএনআর এর মধ্যে দুইটা এয়ারলাইন্স আছে, থাইও আছে আপনার সিঙ্গাপুরও আছে, আপনি থাই দিয়ে পাস করলেন, তারপর থাই পাইলো, সিঙ্গাপুর তো আপনার ডক্স পায় নাই, তাহলে আপনার দুইবার দিতে হবে, একবার থাইতে দিতে হবে, একবার সিঙ্গাপুরতে দিতে হবে। এটা তো কষ্টকর, ওই জন্য ওই জায়গায় ওয়াই ওয়াই দিয়ে দিবেন, কোনো এয়ারলাইন্সে উল্লেখ করবেন না, জাস্ট ওয়াই ওয়াই দিয়ে দিবেন। ওয়াই ওয়াই দিয়ে দিলে অটোমেটিক যতগুলো এয়ারলাইন্স আছে এই পিএনআর এর সবার মধ্যে চলে যাবে। ওয়াই ওয়াই শুধু মিটারের মধ্যে মিটারের মধ্যে দিয়ে দিতে হবে না না না, ইন্টারনেট একজন একটা এয়ারলাইন্সের উপর দায়িত্ব দাদা ওটা না, আমি বলেছি যে আপনার একটা পিএনআর এর দুইটা এয়ারলাইন্স থাকে, একটা পিএনআর এর দুইটা, যেমন থাই এবং সিঙ্গাপুর। আপনি বলতে চাচ্ছেন কত কোড শেয়ার করছে, অত কোড শেয়ার করছে, ওর তো ডক্স অটোমেটিক চলে যাওয়ার কথা। হ্যাঁ অবশ্যই পাবে ওরা, কিন্তু আলাদাভাবে দিতে হয়, অনেক সময় জিডিএস এর ইয়ার কারণে নাও পাইতে পারে। কোড শেয়ার গুলো তো এরা না, কোড শেয়ার পাবে, কিন্তু আপনার এরকম হয় না যার সময় আপনি যাচ্ছেন হচ্ছে ইউএস বাংলায়, আসার সময় আসতেছেন থাই। মিটারের সময় শুধু ওয়াই ওয়াই একই কথা হয়, তাহলে তো যে দিয়ে যাবে শুধু ফুল ফুল ট্যাগ দিয়ে থাকে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে রিটার্নের সময় এবং যাওয়ার সময় আলাদা আলাদা এয়ারলাইন্স করলে এই জিনিসটা, হ্যাঁ সিনারিটা ওটার সাথে মিলতে পারে। কোড শেয়ার হইলে তো একটাই পাবে। কোড শেয়ার যাওয়ার সময় যে পাস বাংলাদেশকে নিবে সেই তো পুরো দায়িত্ব নিয়ে থাকে, মানে যে প্যাসেঞ্জারের দায়িত্ব, যে সেই সমস্ত। আপনি কি জানেন এক পিএনআর এর মধ্যে এখান থেকে আমেরিকা আমি যাচ্ছি, যাওয়ার পরে আমেরিকা থেকে আমি আরেকটা এয়ারলাইন্সে যাবো, ওটা আমি আলাদাভাবে টিকিট কাটবো, কিন্তু ওই পিএনআর এর মধ্যে থাকবে।
আমাদের যে ডেটা অ্যাভেলেবিলিটি সেক্ষেত্রে বললাম হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি যেটা বলতেছেন যে একবারে যদি আমি সার্চ করি তাহলে কোড শেয়ারের ক্ষেত্রে তো একটা এয়ারলাইন্সই পাস করে নিয়ে চলে যাচ্ছে, ওটা আমি যখন আবার রিটার্ন করব যদি সেম ওটাই হয় তাহলে তো একবার পাস করলেই হবে। কিন্তু আলাদা যদি এয়ারলাইন্স হয়ে যায় তখন ওটা চেঞ্জ করতে হবে টোটালি আলাদা হলে। আবার দেখা যায় যে একটা প্যানেলের মধ্যে অনেক সময় কি মানে যারা একটু এক্সপার্ট তারা আবার একটা প্যানেলের মধ্যে অনেকগুলো সেগমেন্ট ঢুকাই দেয় অনেকগুলো এয়ারলাইন্সে, যে একটা পিএনআরই রাখে খালি টিকিট নাম্বার আলাদা করে। আপনি যে কেসগুলো বলতেছেন না এটা নর্মালি হবে, কিন্তু আমি এক্সেপশনাল কেস বলতেছি। ঠিক আছে, যে আপনার একাধিক এয়ারলাইন্স যদি আপনি একটা পিএনআর এর মধ্যে ঢুকাই দেন তখন তো আপনার যেই এয়ারলাইন্সটা ইন্ডিকেট করবেন সেই এয়ারলাইন্সটাই পাবে, অন্য এয়ারলাইন্সটা পাবে না, তখন ওয়াই ওয়াই আপনাকে দিতে হবে। স্যার কাস্টমারের ডাটাতে একটা পেমেন্ট অন করেছি, আদার যদি এটা যদি আমার যদি এক মাস পর যদি চার্জ দেব টিকিট দিতে হবে বিনা দিন কি আমি এটা আবার রিভার্স করতে পারবো? আচ্ছা, এটা হয় কি অ্যামাডিউস একটু স্মার্ট আছে, এটা আমি কর্পোরেট যখন দেখতাম সাইমনের তখন আমি এটা দেখেছি। অ্যামাডিউস প্রোফাইল তৈরি করা যায় অ্যামাডিউসে, হ্যাঁ প্রত্যেকটা ডাটা সব কিছু দিয়ে একটা লোকের সব ইনফরমেশন দিয়ে প্রোফাইল তৈরি করে রাখা যায়। আপনি যখনই ওর মানে ওই লোকটা ফ্লাই করবে তখনই ওই লোকের নাম দিয়ে বা কোনো একটা ইউনিক ফোন নাম্বার বা ইমেল দিয়ে কল করে নিয়ে আসা যায়, বুঝছেন? আমরা তো প্রোফাইল করা এখানে দেখাই না, আর আমি নিজেও বহুত আগে করছিলাম, নিজেও ভুলে গেছি। কিন্তু যারা কর্পোরেট ক্লায়েন্ট যেমন ব্যাটের যারা নিয়মিত যায় সবাই তো অফিসিয়াল, এরা তো আর চেঞ্জ হয় না সহজে, 6 মাস এরাই তো থাকতেছে, তো সবার নামে একটা করে প্রোফাইল আছে, নাম ডেজিগনেশন থেকে শুরু করে সব কিছু। যখন ব্যাট থেকে ইমেল আসে যে এই লোকটার টিকিট কাটতে হবে, ও নাকি বারবার যদি টিকিট মানে পাসপোর্ট চান তাহলে আপনার এজেন্সির সাথে বারবার সেভ করা, হ্যাঁ তখন ওই লোকটার এরই ফোন নাম্বার কি বা আইডি নাম্বার কি, অফিসিয়াল আইডি নাম্বার কি, ওই নামে সেভ করে রাখছি, ওটা কল করলে ওর সব ইনফরমেশন চলে আসে। ইভেন অ্যামাডিউস এতটাই স্মার্ট যে এই অ্যামাডিউস সার্ভার থেকে ওদের সার্ভারও ডিরেক্ট হিট করানো সম্ভব, ওদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ডিরেক্ট ট্র্যাক করতে পারে ওদের সফটওয়্যারে যে আমার এই এমপ্লয়ি এত টাকার প্লেন ফেয়ার ইউজ করেছে। ওদের সার্ভারের সাথে কানেক্ট করা যায়? ইয়েস, অ্যামাডিউস এতটাই স্মার্ট, এরকমও হয়, মানে অটো রিটার্ন হয়ে যাবে? হ্যাঁ এগুলো কত চলে যায়, কারণ ওদের পেমেন্ট ইস্যু তো আর নর্মালি হয় না, কখনো তো ক্যাশে আসে না, পারচেজ অর্ডার এই সেই মানে টিও কত ঝামেলা, ওদের একটা টিকিট কেটে 10টা ইমেল ফর্মালিটিস মেনটেন করতে হয়। হ্যাঁ এটা কি ডিভাইডেড পেনার? ডিভাইডেড পেনারটা কি? স্ট্রিট পেনার এর অর্থটা কি, মানে কি কাজে লাগে? কোনো কারণে এই পিএনআর থেকে যদি একজনকে সরাতে চান বা দুইজনকে সরাতে চান তখন আপনাকে পুরোটা যদি ক্যান্সেল করে দেন, আপনি তো চাইলে এখান থেকে একটা নাম সরাই দিতে পারেন, তাই না? সরাই দিতে পারেন না? 3 জনের ধরছি, একজনের নাম আমি ডিলিট করে দিলাম, তখন তো 2 জন হয়ে গেল, তাহলে তো ঝামেলা হয়ে গেল, মানে ঝামেলা শেষ। আবার এ তো স্প্লিট করতে হবে কেন? আপনি যে নাম সরালে শুধু হবে, আপনি সিট ধরে রাখছেন না, 3টার থেকে একটা সিট কেমনে ছেড়ে দিবেন? এই জন্য এটাকে আপনাকে ভাগ করতে হবে, সেপারেট করতে হবে। স্প্লিট করে কিভাবে, এই 5টা ধাপ ফলো করতে হবে। আপনারা গ্যালিলিওতে তো মনে হয় শিখছেন স্প্লিট করা, আপনাদের লাস্ট ক্লাসে স্প্লিট করা শেখায় নাই গ্যালিলিওতে? শিখাই নেই? এই শিখাই নাই স্প্লিট করা? আচ্ছা আমি দেখাবো, সবগুলোই করে দেখাবো, সমস্যা নেই। স্প্লিট পেয়ার ধাপ 1, এখানে আপনি কোন ইয়েটা নিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা কোন স্ট্যান্ড, এই যে কমান্ডগুলো লিখছি না, জাস্ট খালি ফার্স্ট কমান্ডটা আপনাকে বুঝতে হবে, বাকিগুলো ধাপাধাপ খালি মেরে যাবে। দেখেন স্টেপ 1 SP2, SP মানে কি স্প্লিট 2, 2 নাম্বার যেই ইয়েটা আছে, এই যে 2 নাম্বার যেই পার্সনটা আছে এটাকে সেপারেট করে ফেলবে, ঠিক আছে?
আপনাকে যদি আমি এটা বলি SP 2,4 2,4 মানে কি 2 আর 4 নাম্বার সেপারেট হয়ে যাবে। আর স্পিড 1 থেকে 3 5টা প্যাসেঞ্জার আছে, 1 থেকে 3 ওই 3টা আলাদা হয়ে যাবে। এখানে দেখেন আমি ওই চাইল্ড আর বাবাকে একটু সেপারেট করে ফেলবো। চাইল্ড আর বাবা কোথায় আছে? 1 আর 2, 1 আর 2 আছে না? আমরা তাহলে 1 আর 2 ইয়া করি SP 1 - 2 আছে। এখানে কি ওর মায়ের নাম আছে? আছে মা এখানে। আর দেখেন তো নামগুলো দেখেন, নাম কি 2টা না এখন? যা বাবা দেখতে পাচ্ছেন না আপনারা? এই যে এটা আর এটা মাইকটা কোথায়? 3 নম্বর এইচকে কত আছে এখানে? 2 একটু আগে কত ছিল? হইছে না? কাজ হইছে না? এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপটা এটা পরে দেখি। আচ্ছা রিসিভ করতে হবে। আচ্ছা রিসিভটা কি RF শাহরিয়ার রিসিভ করলাম। এরপরে স্টেপটা কি? EF করতে হবে, নট ER, EF। ওকে, ফাইল দ্য ডিভাইডেড PNR, EF। EF করলেন। এরপর আবার কি করতে হবে আপনাকে? আবার রিসিভ করতে হবে। আবার রিসিভ করেন। ER IR। দেখেন আমি ফার্স্ট টাইম কি করছি? SP 1 থেকে 3 এই লাস্টের এটা ফলো করছি, মানে 1 থেকে 2 সিরিয়ালে আছে। এরপরের ধাপগুলো আমি কি করছি? এই যে স্টেপ 2 তে করছি, একবার রিসিভ করছি, তারপর স্টেপ 3 তে EF দিয়েছি, স্টেপ 4 এ রিসিভ করেছি, স্টেপ 5 এ ER করেছি, স্টেপ 5 এ IR করে দিয়েছি। এটা হলো ম্যান্ডেটরি 2 থেকে 5। এটা এই সিকোয়েন্স অনুযায়ী সব সময় হবে, এটার কোনো চেঞ্জ নেই। আপনি খালি বেন খাটাতে হবে 1 নাম্বার স্টেপে, আপনি কোনটা কোনটা সেপারেট করতেছেন। বুঝতে পারছি? আচ্ছা তাহলে দেখেন এখানে কি এটা কি? আচ্ছা মা আর ওই ইনফ্যান্টটা একটা PNR হয়েছে। এরই PNR কত? এটা এয়ারলাইন্স PNR। এটা এয়ারলাইন্স PNR সাধারণত চেঞ্জ হয় না। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে SP 25 আগস্ট এই দেখেন একটা PNR দিয়ে দিয়েছে। এই PNRটা যদি আপনি ওপেন করেন, PNR রিট্রিভ করার ইয়াটা কি? PNR রিট্রিভ করে কিভাবে? একটা PNR হারাই ফেলছেন, ওই PNR রিট্রিভ করে কিভাবে? গ্যালিলিওতে কিভাবে? আরে সহজটা বলেন, কঠিনটা বলেন কেন? ডিসপ্লে PNR দিলেই তো চলে আসে গ্যালিলিওতে। আর আমাডিউসে আসবে হচ্ছে RT দিয়ে PNR রিট্রিভ, RT PNR। দেখেন এই PNR এর মাঝে কিন্তু এই যে ওই মানে বাবা এবং তার চাইল্ডটা আছে। হ্যাঁ এটা হচ্ছে তাদের, এটা কি তাদের PNR নাম্বার। দেখেন এদের এয়ারলাইন্স নাম্বারটাও এটার সাথে মিল রেখে দিয়ে দিয়েছে। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সেম হতে পারে, নো প্রবলেম। আর এদের আরেকটা যে PNR হলো স্প্লিট PNR, এই যে SP, এখানে আবার ওই PNRটা দিয়ে দিয়েছে। এটার মাঝে কোনটা আছে? শুধু মা আছে এটার মাঝে। কোনো সমস্যা? PNR রিট্রিভ করে কিভাবে? এই যে এখানে লেখা আছে দেখেন, RT দিয়ে PNR দিলে রিট্রিভ হবে, বা আপনারা যেটা বললেন লাস্ট নেম দিয়ে RT/লাস্ট নেম দিলেও আপনার PNR রিট্রিভ করা পসিবল। নেক্সট ক্লাসে আপনাদের বেসিক্যাল মানে ফেয়ার নিয়ে কথাবার্তা বলবো। ওকে, কি শর্টকাট শিখবেন? এক্স্যাক্টলি, এটা সম্ভবত কাজ করবে, দেখা যাক।
দেখছেন কি আসছে এখানে? নো রিপ্লে। এটা কোথা থেকে আসছে? আমি যে আইটিনারিটা করলাম, ইস্যু করি নাই কিন্তু, ওই আইটিনারিটা আমি ইমেলে নিয়ে নিলাম। কাস্টমারকে দিতে হয় না অনেক সময় যে ভাই বুকিং করছি, এই যে বুকিং কপি দেখেন। আপনার বুকিং এর আগে নেবেন, সমস্যা কি? সেটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখছেন কি সুন্দর একটা আইটিনারি তৈরি হয়ে চলে আসছে। হ্যাঁ, এটা কিভাবে করবেন দেখেন, আইইপি হাইপেন, এখানে কিন্তু আমি এই স্লাইডটা আপনি পেয়ে যাবেন, এই যে ইমেল পিএনআর এখানে লেগেছে আইইপি হাইপেন ইএমএল হাইপেন, এখানে কিন্তু @রেটের জায়গায় @ই বসাতে হবে। এখানে ওই ডাবল স্ল্যাশ দিলে নিবে না, ইমেলে যখন সেন্ড করবেন তখন। হ্যাঁ, আপনি একদম দিয়ে পাঠালেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে এগুলো ক্যান্সেল করা যায়। ওকে, অনেকটুকু করেছি, এখন আমরা ক্যান্সেল করব কিভাবে। ক্যান্সেলের একদম ইন্টারন্যাশনাল রুলসটা কি, এক্সআই দিয়ে দিলেই ক্যান্সেল হয়ে যায়। কিন্তু আজকে আমি আপনাদের একটা এক্সেপশনাল বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যান্সেল এক্সআই দিয়ে রিসিভ করলে আপনার ক্যান্সেল হয়ে যাবে। এটা কোন পিএনআরটা আপনি এভাবে ক্যান্সেল করবেন, যেই পিএনআরটা আপনার স্ট্যাটাসটা হচ্ছে এইচকে। এইচকে স্ট্যাটাসের পিএনআর যখন ক্যান্সেল করবেন তখন আপনি এক্সআই মারে দিবেন, এক্সআই আরএফ আরএফ শাহরিয়ার ইয়ার আইআর ফর এইচকে স্ট্যাটাস। এইচকে স্ট্যাটাস পিএনআর করার পরে যখন এয়ারলাইন্স থেকে টাইম লিমিট দেয়, টাইম লিমিটের মধ্যে যদি আপনি এই জিনিসটা ইস্যু না করেন, ক্যান্সেলও না করেন, তখন এয়ারলাইন্স কি করে? এয়ারলাইন্স এটাকে এইচকে এর জায়গা এইচএক্স বসায় দেয়। এইচএক্স বসানোর অর্থ হচ্ছে যে পিএনআর এর টাইম লিমিট যেটা দেওয়া ছিল সেটা তুমি এর মাঝে করনি, এই জন্য ওরা ক্যান্সেল করে দেয় ওদের ইন থেকে। তখন কি দেখাবে? এইচএক্স দেখাবে। আমি আপনাদেরকে এই এইচএক্স যখন দেখাবে, এইচএক্স সেগমেন্টটাও তো আপনাকে উড়াই দিতে হবে। ওরা তো আর সেগমেন্ট উড়াবে না, ওরা খালি এইচএক্স দিয়ে দিবে, বুঝাই দিবে যে তোমার এটা ক্যান্সেল করে দিচ্ছি আমরা। ওই যে স্ক্রিপ্ট যে ধরে রাখছি ওটা আপনাকে উড়াই দিতে হবে আপনার ইন থেকে। হ্যাঁ, এই এইচএক্স সেগমেন্টগুলো আপনাকে উড়াই দিতে হবে, সেগমেন্ট ছেড়ে দিতে হবে। ওরা সেগমেন্ট আউট করবে না, ওরা খালি এইচএক্স দিয়ে বসিয়ে রাখবে। এগুলো না খাইলে তো শিখবেন না। আর এডিএমটা এত ইজি না যে আমি যেরকম ফাজলামো করছি, বিকালের ফ্লাইট, সকালবেলা দুপুরবেলা আমি কাটাছিড়া করতেছি, আমার তো দিবে, এটা তো ওদের অধিকার আছে। আপনি এরকম না করলে দিবে না। আচ্ছা, না এডিএম এত সহজে দেয় না দুই একটা পিএনআর এর জন্য। তাহলে কি হলো, আমি এইচকে যে স্ট্যাটাস আছে যে পিএনআর গুলোতে সেটা ক্যান্সেল করবো আমি এক্সআইতে, এটাতে এটাতে এটাতে। সারা জীবন মিনিমাম 2 বছর আমি এটাই করছি, এইচএসএ হোক আর এইচকে হোক, যে স্ট্যাটাস হোক, সব এক্সআই মারে দাও, উড়ে দাও, শেষ। কিন্তু আমি 2 বছর পর জানতে পারছি যে আসলে এটা রং কনসেপ্ট। এইচকে যে স্ট্যাটাস এটা আউট করতে হবে এটা দিয়ে। বাট কোনো কারণে যদি এয়ারলাইন্স ক্যান্সেল করে দেয়, এইচএক্স হয়ে যায়, সেটা আর এভাবে ক্যান্সেল করা যাবে না। সেটা ক্যান্সেল করতে হবে কি, এই দেখেন এই পাশে লিখে রাখছি আমি, এইচকে স্ট্যাটাস হলে এটা, আর এইচএক্স স্ট্যাটাস হয়ে গেলে এক্সআই এর জায়গাতে আপনাকে দিতে হবে ইআরকে। বুঝতে পারছি? এটা দিলে ওদের মানে এয়ারলাইন্সের ওই কিউ থেকেও আউট হয়ে যায়, জিডিএস এর কিউ থেকে আউট হয়ে যায়। এইচএক্স হয়ে গেলে তখন এটা ইউজ করবেন, ইআরকে রিসিভ ইয়ার আইআর। ইয়ার আইআর। তাহলে আমরা এখন এটা ক্যান্সেল করে দেই, এটা এইচএক্স যেহেতু আছে এক্সআই। আচ্ছা, তারপর কি করব, আমরা রিসিভ করব ইয়ার আইআর, শেষ।
হয়ে গেছে না, ক্যান্সেল হয়ে গেছে না? এখন কথা হচ্ছে সব কি ক্যান্সেল হয়ে গেল? কারেন্টটা হয়েছে, আরেকটা কিন্তু আছে লাইভে, এটা আবার এক্সআই রিসিভ ইয়ার আয়ার। আমরা যদি ভুলে যাই কোনো পিএনআর যদি এক্সিস্টিং থেকে থাকে এটা বাই করতে ওইটা রিট্রিভ করবেন, নাম দিয়ে রিট্রিভ করবেন, পিএনআর বের করবেন। একদম আমি জানি না, ধরেন কেউ একজন আমাকে ল্যাপটপটা দিল, দেওয়ার পর বলবো যে এখানে কতগুলো পিএনআর ক্রিয়েট করা আছে, তুমি একটু দেখো দেখে এগুলো ক্যান্সেল করো। হ্যাঁ, এটা একটা অপশন আছে কিন্তু আমাদেরকে শেখানো মানা। কিউ নামে একটা অপশন আছে জিডিএস এর, কিউ এর আলাদা আপনি যতগুলো পিএনআর করতেছেন না করতেছেন ক্যান্সেল করতেছেন আপনার ডাটাবেজের পিছনে সেভ হয়ে থাকে। কিউ নামে একটা ফাংশন আছে, ওই ফাংশনে ঢুকলেই যেগুলো এইচএক্স হয়ে যাচ্ছে ওরা আলাদা ফোল্ডার করে যায়, ওই ফোল্ডারে ওগুলো থেকে যায়। আমাদের অপারেশন ম্যানেজার বা ওরা যেগুলো আছে ওরা অফিসে যায় আগে কিউ চেক করে, কোন কোন ফ্লাইট চেঞ্জ হয়েছে ওটা আলাদা ফোল্ডার করে দিবে, অটোমেটিক হয়ে যায়। কোনটা এইচএক্স হয়ে গেছে ওগুলো আলাদা ফোল্ডার হয়ে যাবে। আমি ফার্স্ট মানে 2-1 শিখাইছিলাম, 2-1 ব্যাচে, এরপর আমাকে নিষেধ করে দিচ্ছে, এটা শেখানো যাবে না। নতুন নতুন ছেলেবেলে এজেন্সিতে যায় কিউ এর মধ্যে ঢোকে, এত কিছু বোঝে না, সেগমেন্টে আউট করে ফেলে। হ্যাঁ, 2টা ছেলে এরকম করছে, সেগমেন্ট আউট, এইচডি রেফারেন্সে জব পাইছে যে লাইভ সেগমেন্ট আউট করে দিছে। হ্যাঁ, পরে বলতেছে গুলো না, কিউ শেখানো যাবে না। এটা কিউটা আসলে কি মানে আপনি এগুলো এজেন্সিতে জব পাওয়ার পরে আস্তে আস্তে এগুলো শিখে যাবেন, এগুলো কঠিন না। ওই আপনি কোন কোন পিএনআর এইচএক্স হয়েছে, কোন কোন টাইম চেঞ্জ হয়ে গেছে, এগুলো বের করা খুব সহজ। ওখান থেকে মানে যেগুলো এই যে আমি যেটা এটা করলাম, এই নামগুলো কিন্তু রেকর্ড হয়ে থাকবে যে আমি একটা পিএনআর করছিলাম, এই সেই সব রেকর্ড হয়ে থাকবে। আমি যতক্ষণ না কিউ থেকে এগুলো রিমুভ করে ফেলবো, আমি কিউতে ঢুকে এগুলো রিমুভ করে ফেলতে পারবো। বুঝতে পারছি? আর কিউ থেকে রিমুভ করতে যায় একটু বের হওয়ার আলাদা এন্ট্রি আছে, ওই পোলা পানিটা বোঝে না, মারা দেয়, লাইভ পিএনআর সেগমেন্ট উড়াই দিচ্ছে। বলেন এই সেক্সটাও কি ওই গ্যালিলিও ক্ষেত্রে ইন্টিগ্রেটে কাজ করবে? পিএনআর ক্যান্সেল করার জন্য এই সেক্সটা গ্যালিলিও ক্ষেত্রে ওই আলাদা এন্ট্রি আছে, ওর গ্যালিলিও সেভার 3টারই আলাদা এন্ট্রি আছে। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েন, কালকে অফিস টাইমে নক দিয়েন। আমার কাছে একটা এক্সেল শিট আছে, ওখানে তো 3টা আমি লিখে রাখি কোনটার জন্য কোনটা, আমি ওখান থেকে কপি করে আপনাকে দিব। 3টার জন্যই আছে সেভার। এই সাইন আউট করলাম কিভাবে দেখছেন? এই যে কর্নারে খালি ক্লিক করলে সাইন আউট হয়ে যাবে। শেষ করলাম স্যার, একটু গল্প করি স্যার। শিওর। আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিতে পারেন। স্যার নাম্বার আছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি যে আপনারা তো অ্যামাডিউসের ক্লাস নিচ্ছি, অ্যামাডিউসের মধ্যে খুব ভালো যদি শিখতে চান, এটা কোর্স না, নেক্সট 2টা ক্লাস করাই তারপর বলবো। যতটুকু পড়াইছে আমার স্লাইডে এতটুকুই বোঝেন। এগুলো কিন্তু আর মানে ছেলে মানুষই করে স্লাইড বানানো না, সকল টিচার যৌথ উদ্যোগে বানানো। অনেক কিছুই দিয়েছি আমরা এখানে। আমরা এখানে বেসিক কোর্সে যতটুকু শিখাই এতটুকুতে একটা ছেলে ভালো মতন যদি বুঝতে পারে, ও একটা এজেন্সিতে জব করার মতো অ্যাবিলিটি রাখে বা নিজের বিজনেস করার মতো অ্যাবিলিটি রাখে। এরপরে মানে একটা কাজ বিভিন্নভাবে করা যায়, যেহেতু একটা বিশাল একটা অ্যাপ্লিকেশন, সেহেতু এটার ভিতরে অনেক কিছুই করা সম্ভব, কাজগুলো আরো ইজিলি করা সম্ভব। কে যেন বলছিল না এফএস, এগুলো না শিখে আগেই এফএস, এইরকম অনেক কিছুই করা যায়। হ্যাঁ, কিন্তু আপনাকে বেসিকগুলো শিখতে হবে, বেসিকভাবে আপনাকে আগাতে হবে। আস্তে 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 আপনার মেন কথা কি, ফেয়ার মানে ফ্লাইট সিলেকশন করা, ফেয়ার রুলসটা পড়া, ক্লায়েন্টকে হ্যান্ডেল করা, আর কিছু আছে? আর কিছু নাই। ফ্লাইট সিলেকশন করা, ফেয়ার রুলসটা দেখা, আর ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। ক্লায়েন্ট যদি কনফার্ম করে পিএনআর, আপনি চাইলে ওটিএ থেকেও করতে পারবেন, আপনি চাইলে জিডিএস থেকে করতে পারবেন, আপনি চাইলে আরেকজনকে ফোন দিলেন, আপনি যাকে টিকিট নিলেন তাকেও করে নিতে পারবেন। পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু ফেয়ারটা আপনাকে বুঝতে হবে, ফেয়ার রুলসটা আপনাকে জানতে হবে, কারণ ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গেলে আপনার এটা দরকার। কোন ফ্লাইট
সিলেক্ট করতে হবে, এটা আপনাকে জানা দরকার। আমি যদি ওই টরেন্টোতে যাই, টরেন্টোর ভিসা আছে, কানাডার ভিসা আছে, আমি টরেন্টোতে যাব, আমি আপনার থেকে ফেয়ার চাইলাম, আপনি আমেরিকা ট্রানজিট দিয়ে একটা ফ্লাইট দিলেন টরেন্টোতে, ফেয়ার কম দেখছেন, আপনি এটা আমাকে দিয়ে দিলেন, ঠিক আছে, আমি এয়ারপোর্টে যাই চকলেট খাচ্ছি, আমার কাছে যাইতে দিচ্ছি না, তোমার কাছে তো আমেরিকার ভিসা নেই, তুমি আমেরিকাতে ট্রানজিট দিতে পারবে না। এই জিনিসটা আপনাকে শিখতে হবে, এটা কাস্টমার, এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তারপর কাস্টমারটা ডেস্টিনেশনে মিডল ইস্টের সব জায়গায় যাও। কাস্টমার জানে, বাট আপনাকে ওর সাথে এটা কনফার্ম হতে হবে, কনফার্ম হতে হবে আপনাকে, উনি যেই জায়গায় যাইতে চাচ্ছে ওই জায়গাতে এই এয়ারপোর্ট কিনা। হ্যাঁ, সেটাই বলছে, সে হয়তো সিটির নামটা বলতে পারছে, আমি এই সিটিতে যাব। আমার কাছে কানাডার ভিসা আছে, আমি আপনার থেকে টিকিট চাইছি, আপনি এমিরেটসের একটা টিকিট দিচ্ছেন আমাদের, যার ফার্স্ট ট্রানজিট হচ্ছে দুবাই, দুবাই মিডল ইস্টের ট্রানজিট দিলে কোনো প্রবলেম নেই, ওই দেশে ভিসা লাগে না। এর পরের ট্রানজিট দিচ্ছেন আপনি আমেরিকাতে, জেএফকেতে, দেন জেএফকে থেকে আবার আমাকে টরেন্টোতে আরেকটা প্লেনে যাইতে হবে, এক প্লেনের মধ্যেই আছে সব। আমি তো জানি না যে ইউএস এর ভিসা না থাকলে ইউএস এর ট্রানজিট দিতে দিবে না, ওর এয়ারপোর্টই টাচ করতে দিবে না আপনাকে, ওখানে নামতেই দিবে না আপনাকে, বোর্ডিং পাবে না, এখানে আটকাই দিবে। আমি ওইটাই বললাম, এয়ারপোর্টে যায় আপনি চিল্লাচিল্লি করে, যে বোর্ডিং দিবে সে যদি এক্সপার্ট না হয়, অনেকে তো দিয়ে দেয় বোর্ডিং, নাই অনেক নতুন স্টাফ থাকে না, ওরা তো জানে না, দিয়ে দেয়, তো ওখান থেকে আবার ঘুরে আসে। যখন ঘুরে আসবে তখন কিন্তু ওই এয়ারপোর্টের বা ওই গভর্নমেন্ট ওরা কিন্তু ছিল না এই কাস্টমারকে কোন আইডা লাইসেন্স থেকে হয়েছে, সেই আইডা লাইসেন্সকে ওর পিছনে কত টাকা খরচ করবে, বাংলাদেশ পাঠাতে কত টাকা একটা এটিএম বা মামলা দিয়ে দেবে। ওই আইডা লাইসেন্স আবার খুঁজবে কোন ভদ্রলোক এই টিকিটটা সেল করেছে, কোন অফিসার আমাকে খুঁজে বের করে বলতে যে এই যে তোমার ক্লায়েন্ট এই হয়েছে, তুমি টাকাটা কিভাবে তুমি কনফার্ম বিষয় না ছাড়া তুমি আমাকে যে বের করো টাকাটা দিয়ে দাও। ভয় দেখায় লাভ নাই, এইরকম কেস খুব কম। দূরের রুটগুলো হইলে একটু আশেপাশ থেকে একটু জেনে নেবেন যে এই রুটতে যাওয়া যাবে কিনা। আমার কাছে তো ওই দেশের ভিসা আছে, আমি এই দেশে এই দেশ মানে টাচ করে যাইতে চাচ্ছি, আদৌ কি যাইতে পারবো কিনা, বুঝতে পারছি? আপনি মিডল ইস্টের ট্রানজিটে যে কোনো জায়গায় যাইতে পারবেন। সবসময় চেষ্টা করবেন ওয়ান ট্রানজিটের কাস্টমারকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কান্ট্রিতে ঢোকানো। আমি বুঝাতে পারছি? ওয়ান ট্রানজিটের ওই কাস্টমার যেই দেশে যাইতে চাচ্ছে ওই দেশে ঢোকাবে নাকি ওয়ান ট্রানজিটে। মনে করেন আমেরিকান প্রত্যন্ত একটা এয়ারপোর্টে যাবে একটা ক্লায়েন্ট, আপনি মিডল ইস্টেটে একটা ট্রানজিট দিয়ে ওকে আগে আমেরিকাতে ঢোকান, দেন ওখান থেকে ওই ফ্লাইট যত ডিলে হোক যা হয় হোক, আগেই মিডল ইস্টেট একটা দিলেন, তারপর লন্ডনে একটা দিলেন, তারপর আমেরিকা ঢুকাচ্ছেন। দুই ট্রানজিটে সহজে দিতে যায় না, ভিসাগত ঝামেলা থাকে। সবাই ফ্রি তাদের এয়ারপোর্ট ইউজ করতে দেয়। বুঝতে পারছি? আমি এটা ফলো করি, আমি এক ট্রানজিটেই ওকে আগে ঢুকাবো, ওই দেশে ঢুকাবো, তারপর ওর দেশে ঢোকানোর পরে যদি কোনো প্রবলেম হবে না, বাকিটা তো ওদের ডোমেস্টিক, তাই না? ভিসাগত তার প্রবলেম হবে না, ডোমেস্টিক, এটা কোনো প্রবলেমই নেই। আর কিছু কোনো চ্যালেঞ্জ নেই, স্যালারি কম দিবে। এইটাতে স্যালারি কম হয়। পরিচিত কোথাও যদি বসতে পারেন, বসেন, বসে আস্তে আস্তে নিজে শুরু করার ট্রাই করেন। 50 লাখ আপনি তো ওটিএ গুলোতে তো আপনি এমনি অ্যাকাউন্ট নিতে পারবেন, আর সাব এজেন্ট নিতে গেলে পরিচয় আর 5 লাখ ব্যাংক গ্যারান্টি। এখন আর এই 5 লাখও কেউ দিতে চায় নাকি? কিছুই লাগে না।
অনেক এজেন্সি দায়ী, যারা একটু মনে করেন যে বাইরে ব্যবসা করতে চায় না, যতটুকু আছে ততটুকু স্যাটিসফাইড, ওরা আইডি দিতে চায় না। নতুন এজেন্সিগুলো দায়ী, এইরকম আপনার সাথে সম্পর্কের উপর ডিপেন্ড করবে বিষয়গুলো। আপনার সঙ্গে সম্পর্ক কতটুকু ভালো। কি বললেন? এজেন্সিতে আপনি ওটিএ গুলোতে যদি আপনি জব করতে যান তাহলে ভালো স্যালারি পাবেন। ওটিএ গুলোতে এখন মনে হয় মিনিমাম 25-30 থেকে শুরু। ওটিএ গুলোতে ইউএস বাংলা যে ওটিএ গুলো, শেয়ারটিপ, ফ্লাইহ্যাপ, এগুলোতে। হ্যাঁ, তবে এই ট্রেডে আমি সাজেস্ট করবো সবসময় আইটা লাইসেন্সধারী একটা এজেন্সি, মানে টাকা যাদের বেশি দরকার তারা ওটিএতে যাও, টাকা যাদের কম দরকার বাট লং টার্ম চিন্তা করেন তারা আমি বলবো যে তাহলে আমি বলবো যে কোনো এজেন্সিতে যান। আর ওই ওটিএ গুলোতে গেলে পার্সোনাল ক্লায়েন্ট তৈরি হতে চায় না, বুঝছেন? ওটিএ রিলেটেড এত কাজ থাকে, জিডিএস এর প্র্যাকটিসটাও কম হয়। আমি তো জিডিএস এর প্র্যাকটিসই তো নেই আমার, আমি তো সারাদিন ওটিএ নিয়ে বসে থাকি। আমার ওটিএ তো অনেক কাজ। হ্যাঁ, ভালো একটা এজেন্সি যারা ভালো সেল করে, জিডিএস চালায়, এমন একটা এজেন্সিতে ঢোকেন, প্রথম 6 মাস 1 বছর একটু ফাইট করেন, অল্প টাকায় স্যাটিসফাইড থাকেন, কিন্তু মানে গ্রোথটা যেন ভালো হয়, আস্তে 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 আপনি শিখতেছেন, এই জিনিসটাকে ফোকাস করেন। আর এখন এই 30,000 টাকাতে ওটিএতে ঢোকেন, 6 মাস পরে বের হবেন, আপনার একটা কাস্টমারও নেই, আপনার ওটিএতে কাজ করতে করতে কতটুকুই বা জিডিএস শিখছেন। আউটপুট কি? সাময়িক লাভবান, আর টাকাও একটা তো বড় ফ্যাক্ট, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া। আমি তো আগে আপনার ভ্যালেন্সিয়াতে কাজ করে এসেছি, ওখানে তো টোটালি জিডিএস বেস। তারপর কি সাইমনে এসে কর্পোরেট করলাম, তারপর না ওটিএতে এসেছি। তো বসে থাকার চেয়ে একটা শুরু করেন, মানে টাকা পয়সার বিষয় না, শুরু করেন। জি, ওদের অনেক ক্লায়েন্ট, ওরা অ্যামেক্স এর হোল্ডার। আমরা যেরকম এফসিএম এর, ওরা অ্যামেক্স এর আন্ডারে তো আরো অনেক কোম্পানি আছে, পৃথিবীর ম্যাক্সিমাম গুলোই তো অ্যামেক্স এর আন্ডারে। ইন্টারন্যাশনাল কর্পোরেট যে ক্লায়েন্টগুলো, সেটা 2টা কোম্পানির মাধ্যমে এখন